লাইভে যে আমাকে বলবেন। Recording in progress. লাইভে Respected physicians and dear participants, welcome you all to our today's webinar on hepatitis C. আয়োজনে যথারীতি আমরা বিডি ফিজিশিয়ানস এবং আমাদের সায়েন্টিফিক পার্টনার এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকে আমাদের মাঝে স্পিকার হিসেবে আছেন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রথিতযশা দুইজন চিকিৎসক। আমাদের আজকের প্রথম স্পিকার প্রফেসর মাহমুদ হাসান, recently awarded as national professor, and sir is president Bangladesh Gastroenterology Society. Sir is ex vice chancellor Bangabandhu Sheikh Mujib Medical University and ex president Bangladesh Medical Association. আমাদের সাথে স্পিকার হিসেবে আজকে আরো জয়েন করেছেন প্রফেসর সৈয়দ আতিকুল হক, ফাউন্ডার চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ রিউমেটোলজি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। স্যার একই সঙ্গে প্রেসিডেন্ট অ্যাপলার এবং প্রেসিডেন্ট বাংলাদেশ রিউমেটোলজি সোসাইটি, এবং আমরা বিডি ফিজিশিয়ানস অত্যন্ত গর্বিত একই সঙ্গে স্যার অ্যাডমিন বিডি ফিজিশিয়ানস। আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের সাথে আজকে প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন চেয়ারপারসন হিসাবে প্রফেসর এ কে আজাদ খান স্যার। প্রফেসর এ কে আজাদ খান স্যার বাংলাদেশ মেডিকেল জগতে একজন কিংবদন্তি। স্যার প্রেসিডেন্ট ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এবং স্যারও রিসেন্টলি অ্যাওয়ার্ডেড ন্যাশনাল প্রফেসর। Sir also received Independence Day Award in 2018 for his outstanding social service. এবং আরেকটু বলে রাখি, the Lancet has honored Bangladeshi physician Professor Dr. A.K. Ajad Khan, publishing his profile in its February 25 issue. আমি আজকে অনুষ্ঠানটি একটু অন্যভাবে শুরু করব, যেহেতু আজকে আমাদের মাঝে প্রথমবারের মতো প্রফেসর এ কে আজাদ খান স্যার জয়েন করেছিলেন। আমি আজাদ খান স্যারকে এবং মাহমুদ হাসান স্যারকে দুজনকে একটু স্বাগত জানানোর জন্য আমাদের অ্যাডমিন এবং আজকের স্পিকার প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যারকে কিছু বলার জন্য বলবো। অনেক ধন্যবাদ। আজকের সভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক আজাদ খান স্যার, এবং আজকের মূল স্পিকার অধ্যাপক মাহমুদ হাসান স্যার, আর আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আমি সবাইকে আজকের ওয়েবিনারে স্বাগতম জানাচ্ছি। আসলে আমি যদি আজাদ খান স্যার আর মাহমুদ হাসান স্যার সম্পর্কে যদি আমাকে বলতে বলা হয়, তাহলে ওনাদের সাথে আমার যে জীবনের ইন্টারাকশন এবং আজাদ খান স্যারের সাথে যে ইন্টারাকশন, সেটা মাহমুদ হাসান স্যার সম্পর্কে অবশ্য আমি আগেই বলেছি অন্য আরেকটি ওয়েবিনারে। আজাদ খান স্যারের সাথে যে ইন্টারাকশন গুলো, সেগুলো দুটা দিক ছিল। একটা হচ্ছে স্নেহ, এক ধরনের আমি বলতে পারি আপত্ত স্নেহ, আর আরেক দিকে অনুসরণযোগ্য শিক্ষা, এর একটা চমৎকার সমন্বয়। মানে আমি যেটা আগেও বলেছি, আজাদ খান স্যার আমার জীবনে আমার সত্তার বিনির্মাণে আমার পিতামাতার পর যে মুষ্টিমেয় কয়েকজন শিক্ষক ভূমিকা রেখেছেন, তার মধ্যে অবশ্যই এই দুজনের কথা না বললে আমার একটা বিরাট অকৃতজ্ঞতা হয়ে যাবে। আমি আজাদ খান স্যার সম্পর্কে তো সবাই সবকিছু জানেন। স্যার আসলে এই যে বাংলাদেশে গ্যাস্ট্রোএন্টারোলজি সাবজেক্টটার প্রথম প্রতিষ্ঠাতা। এরপরে স্যার ইব্রাহিম স্যারের হাত ধরে বারডেমকে এগিয়ে নিয়ে গেছেন, এবং বারডেমকে একটা বিশ্ব বরেণ্য একটা চিকিৎসা এবং চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন। এটা বহিরুহে রূপান্তরিত হয়েছে। ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের হাত ধরে কিন্তু বাংলাদেশে ডায়াবেটিসের রোগীদের চিকিৎসা, সামগ্রিকভাবে এনসিডি চিকিৎসা একটা বিরাট সম্প্রসারণ, মানে সামাজিক, মানে আমি বলবো যে আমাদের হেলথ কেয়ার সেক্টর বা হেলথ কেয়ার ডেলিভারির যে কাঠামো, সেই কাঠামোর উন্নয়নেও দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, এবং তার পিছনে যার আইডিয়াগুলো কাজ করেছে তিনি হচ্ছেন আজকের সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান। মানে তিনি যা করেছেন তার জন্য কিন্তু মানে আমি বলবো যে ন্যাশনাল অধ্যাপকটা খুব বড় পাওনা না। তা এখন
আমি অনেকেই হয়তো জানেন না যে যে ওষুধটা আমরা ব্যবহার করি সালফাসালাজিন, সেই সালফাসালাজিনটা আগে ব্যবহার করা হতো প্রধানত ইনফ্লামেটরি বাউল ডিজিজের জন্য। এটা রিউমাটোলজিতে এটা পরে এসেছে। এবং এই সালফাসালাজিনের কোন মইটিটা আলসারেটিভ কোলাইটিসে কাজ করে, এখানে দুইটা মইটি, একটা হচ্ছে মানে অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড আর একটা হচ্ছে সালফাপাইরিডিন। এর আগে একটা প্রচলিত ধারণা ছিল যে সেখানে সালফাপাইরিডিনই মূল মইটি যেটা সেখানে কাজ করে, কিন্তু স্যারের থিসিস রিসার্চ দিয়েই মানে সেটা প্রমাণিত হয়েছে তার গবেষণা দিয়ে যে এটাতে আসলে অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিডটাই প্রধানত কাজ করে। এবং তারই সূত্র ধরে কিন্তু এরপরে অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিডের ডাইমার ব্যবহার করা হয় তার চিকিৎসার জন্য। তা এখন মানে ওনার কিছু মৌলিক গবেষণামূলক কর্মকাণ্ড কিন্তু পৃথিবীতেই নন্দিত। কিন্তু আমি সেই বড় বড় দিকগুলো বলবো না। আমি আমার জীবনের খুব বেশি আসলে বলতে, আমাকে সংক্ষেপে বলতে অনুরোধ করেছে। আমি স্যারের সাথে আমার জীবনের শুধুমাত্র একটা ইন্টারাকশনের ঘটনা বলবো, এবং এটা আমি বলবো এই জন্যই যে এখানে আমাদের যে সহকর্মীরা আছেন অনেকেই শিক্ষক, মেডিকেল শিক্ষক, এবং অনেকেই শিক্ষক হয়ে যাবেন কিছুদিনের মধ্যে, যেটা তাদের জন্য অনুসরণীয়। স্যারের অধীনে আমি আমার ডিজার্টেশনটা করি, এফসিপিএস পার্ট 2 এর জন্য যে ডিজার্টেশন দরকার হয়। আমার ডিজার্টেশনটা ছিল ডিউডেনাল আলসারের উপর। আমি যখন প্রোটোকলটা লিখে নিয়ে গেলাম তখন স্যার একটু চোখ বুলিয়ে বললেন, স্যার মানে দেখেই বুঝেছেন যে ওটা আমি অল্প কিছু 5-7টা আর্টিকেল পড়েই আমি প্রোটোকলটা তৈরি করেছি। স্যার তখন আমাকে বললেন যে তুমি এটা কমপক্ষে এই রিলেটেড কমপক্ষে 100টা আর্টিকেল পড়ে তারপরে তুমি প্রোটোকলটা লিখে আমার কাছে নিয়ে আসো। এরপরে আমি মোটামুটি স্যারের দ্বারা অনুপ্রাণিত হয়ে, আমি বলবো কোনো প্রেশার কিন্তু অনুভব করিনি, আমি অনুপ্রাণিত হয়েছি কথা দিয়ে, এবং আমি প্রায় 300-র মতন আর্টিকেল জোগাড় করলাম, সেগুলি পড়লাম। তখনকার দিনে সেই হ্যালির মাধ্যমে আমাদের বিসিএস আইআর থেকে এগুলো দেওয়া হতো। তা সেগুলি পড়ে আমি প্রোটোকলটা তৈরি করে স্যারের কাছে দেখালাম, স্যার সেটা অ্যাপ্রুভ করলেন। আমি এরপরে ডিজার্টেশনটা লিখলাম। আমার জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা, যে ব্যাপারে আমি স্যারকে অনুকরণ কিন্তু করতে পারিনি, আমি আমার নিজের জীবনেও পারিনি, চেষ্টা করেছি, এবং সেই চেষ্টার কারণেই কিন্তু আমি অনেক ডিজার্টেশন গাইডের চেয়ে কিছুটা ভালো পারফর্ম করেছি। সেটা হচ্ছে স্যার কিন্তু আমার ডিজার্টেশনের প্রত্যেকটা শব্দ পড়েছেন, এবং আমার মনে হয়, এবং আমার সেই ডিজার্টেশনের শব্দের যেখানে যেখানে ভুল, এমনকি কোথাও কোথাও সাধারণ ইংরেজি শব্দের ব্যবহারজনিত ভুল, যেমন এক জায়গায় আমার লেখা ছিল আই ওয়ান্ট টু, স্যার বলেন এখানে ওয়ান্ট টু হলে ঠিক হবে না, এখানে উইশ টু দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওয়ান্ট মনে হচ্ছে তুমি খুব জোর দিয়ে দাবি করতে চাচ্ছ। তা এই ধরনের অনেক ছোট বড় নানান ভুল দেখিয়ে দিয়েছেন। আমার মনে হয় যে বাংলাদেশে যারা এফসিপিএস এর জন্য ডিজার্টেশন করেছে, বা যারা এমডি এমএস এর জন্য যারা থিসিস করেছে, তারা সম্ভবত আজাদ খান স্যার বা মাহমুদ হাসান স্যারের তত্ত্বাবধানে কাজ না করলে তারা কিন্তু এই ছোঁয়াটা পায়নি, যে তাদের ডিজার্টেশন বা থিসিসের প্রত্যেকটা শব্দ পড়ে তাকে গাইড করে দেওয়া এবং ঠিক করে দেওয়া। তা আমি এই উদাহরণটা আমি এই জন্যই দিলাম যে তিনি আজকে আমাদের সামনে আছেন, তার উদাহরণগুলো অনুসরণীয়, এবং যারা এখন নতুন শিক্ষক, আমি আশা করি, বা যারা শিক্ষকতা জীবনের মাঝারি পর্যায়ে আছেন, তারাও এই উদাহরণটাকে অনুসরণ করার চেষ্টা করবেন। আমি আগেই বলেছি, বলতে গেলে আসলে অনেক কিছুই বলা সম্ভব, কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ত, কাজেই আমি আজকে সম্পর্কে আর বেশি কিছু বলবো না। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এখন আমি আমাদের আজকের সেশনটি শুরু করার জন্য আমাদের আজকের চেয়ারপারসন প্রফেসর এ কে আজাদ খান স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। স্যার একটু আনমিউট করে নিতে হবে স্যার। সেশন শুরু করলেই হয়ে গেল। আমার মনে হয় যে শুড কাম স্ট্রেট টু বিজনেস। হ্যাঁ স্যার, ওভার টু প্রফেসর মাহমুদ হাসান স্যার। মাহমুদ স্যার একটা আনমিউট করে নিতে হবে স্যার। আমি একটু স্ক্রিন শেয়ার করে নেই, তারপরে শুরু করছি আর কি। শিওর স্যার, শিওর স্যার। জি 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 জি। ধন্যবাদ। আজকে এই ওয়েবিনারের শ্রদ্ধেয় সভাপতি জাতীয় অধ্যাপক প্রফেসর এ কে আজাদ খান সাহেব, তার সম্পর্কে
প্রফেসর সৈয়দ আদিকুল হক সাহেব অনেক কথা বলেছেন, কিন্তু আসলে এটা বলে শেষ করা যাবে না। তিনি আমারও আহ, আহ, বলা যেতে পারে যে গাইড। যদিও আতিক সাহেবের চাইতে আমার কিছুটা বয়স বেশি, তারপরেও প্রফেসর আজাদ খান সাহেব আমি যতগুলো কাজ করি প্রফেশনালি এমনকি ব্যক্তিগত, তার উপদেশ ছাড়া খুব কমই এগিয়েছি। এটুকু বললে আমার মনে হয় যে তার ইম্প্যাক্ট আমার উপরে কতটা, এটা ভালোভাবে বোঝানো যাবে। তো তিনি আমার কাছে তিনি গ্যাস্ট্রোএন্টারোলজির বাংলাদেশে পথিকৃৎ এখনো। গ্যাস্ট্রোএন্টারোলজির বিভিন্ন ব্যাপারে উনি উপদেশ দিয়ে যান, এবং তিনি প্রথম গ্যাস্ট্রোএন্টারোলজি শুরু করেন 1977 সালে বিদেশ থেকে ফিরে এসে তৎকালীন স্নাতকোত্তর চিকিৎসা মহাবিদ্যালয়। তো আহ, তারপরে আমি অনেক পরে যোগ দিয়েছি। আর এছাড়া তিনি বাংলাদেশের যে স্বাস্থ্য সেবায়, সরকারি স্বাস্থ্য সেবার পরে পরেই যেটার বিস্তৃতি এবং ব্যাপকতা, সেটা হচ্ছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। সারা দেশে, ঢাকা তো বটেই, ঢাকার বাইরে সারা দেশে এর বিভিন্ন শাখা রয়েছে, এবং তার মাধ্যমে শুধু ডায়াবেটিস নয়, বিভিন্ন বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, এবং পৃথিবীতে একটা অনন্য, বলা যেতে পারে অনন্য একটা উদাহরণ সৃষ্টি করেছে। তো আমি প্রফেসর আজাদ খান সাহেব আজকে সভাপতিত্ব করার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। প্রফেসর আতিকুল হক সাহেবও আমার অত্যন্ত সুপরিচিত। আমি আগেও বলেছি, উনি মেডিসিনের দীর্ঘকাল উনি জেনারেল মেডিসিনে ছিলেন, এবং জেনারেল মেডিসিনের অনেক কাজ উনি করেছেন, যেটা বলে শেষ করা যাবে না। মানে পরীক্ষা পদ্ধতিতে থেকে শুরু করে সিলেবাস, কারিকুলাম, এবং পরবর্তীতে উনি রিউমাটোলজি বিষয়টা বাংলাদেশে গোড়াপত্তন করেন, এবং বর্তমানে আন্তর্জাতিক এশিয়া প্যাসিফিক রিউমাটোলজি সোসাইটির উনি সভাপতি পদ অর্জন করেছেন। আমি তিনি আমার সহবক্তা হিসেবে থাকার জন্য গৌরব বোধ করছি। তা আমি ক্রনিক হেপাটাইটিস সি বক্তৃতা শুরু করার আগে এহসানুজ্জামান খান সাহেবকে ধন্যবাদ জানাই। এই বিডি ফিজিশিয়ানস এর মাধ্যমে তিনি বিভিন্ন বক্তব্য এই করোনার সময়ে সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন, যার মধ্যে আমিও সামান্য অংশ নিয়েছি, অন্যান্য অনেকেই অংশ নিয়েছে। আজকের প্রতিপাদ্য বিষয় হলো হেপাটাইটিস সি, মূলত ক্রনিক হেপাটাইটিস সি। এই ক্রনিক হেপাটাইটিস সি সম্পর্কে আসলে আমাকে যদি বলতে বলা হয়তো 5-6 বছর আগেও, তাহলে আমি সম্ভবত অস্বীকৃতি জানাতাম। এটার কারণ হলো যে 5-6 বছর আগেও হেপাটাইটিস সি চিকিৎসা ছিল অত্যন্ত জটিল, যেটা একজন বিশেষজ্ঞ ছাড়া আমি অন্য কাউকে দেওয়ার জন্য এনকারেজ করাটা সঠিক মনে করতাম না। কিন্তু এখন একটা পর্যায়ে এসেছে যখন একটা অংশ, শুধু আমি না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও মনে করছে যে হেপাটাইটিস সির চিকিৎসা এখন এইটা কিছু কিছু নন স্পেশালিস্টদের হাতেও দেওয়া উচিত। আমি অত্যন্ত সংক্ষেপে হেপাটাইটিসের কথা বলবো। হেপাটাইটিস ভাইরাস, এই পর্যন্ত আপনারা জানেন যে মূল হেপাটাইটিস ভাইরাস ABCDE 5টা রয়েছে। আমি যখন প্রথম মেডিকেল কলেজে ভর্তি হই 1964 সালে, তখনও হেপাটাইটিস 2 রকম জানা ছিল। একটা হচ্ছে সেরাম হেপাটাইটিস, প্যারেন্টারালি ট্রান্সমিটেড, আর একটা হলো ইনফেকশাস হেপাটাইটিস, সেটা হলো আপনার ফিকাল ওরালি ট্রান্সমিটেড। এটাই জানা ছিল, এবং মনে করা হতো যে এই 2 ধরনের হেপাটাইটিস এর ইটিওলজিক্যাল এজেন্ট জানা নাই। কিন্তু 1970 সালে হেপাটাইটিস বি আবিষ্কার হলো, এবং তার কিছুদিন পরে পরেই হেপাটাইটিস এ আবিষ্কার হলো, এইটা প্যারেন্টারালি ট্রান্সমিটেড, আর দ্বিতীয়টা হলো আপনার ফিকাল ওরালি ট্রান্সমিটেড। তো প্রথম দিকে মনে করা হয়েছিল যে বোধহয় হেপাটাইটিসের জীবাণু আবিষ্কার শেষ হয়ে গেছে, কিন্তু পরে দেখা গেল যে আসলে হেপাটাইটিস এও নয়, বিও নয়, কিন্তু তারপরে হেপাটাইটিস আছে, যেটাকে 1980-র দশকে নন বি হেপাটাইটিস বলা হতো। 1983 সালে হেপাটাইটিস ই ভাইরাসটা দেখা গেল, এবং হেপাটাইটিস সি আবিষ্কার হলো 1989 সালে। তো 1989 সালে আবিষ্কার হওয়ার পরে এর চিকিৎসা কিন্তু মূলত 90-এর দশকে শুধুমাত্র ইন্টারফেরন দিয়েই হতো। ইন্টারফেরন নামে একটা জিনিস আছে, এ সম্পর্কে আমার বিশদ বলার এখানে সুযোগ নাই। 2000 সাল, মানে অর্থাৎ একবিংশ শতাব্দীর প্রথম দশকে আপনার পেগিলেটেড ইন্টারফেরন এবং রিবাভিরান্ট, পেগিলেটেড ইন্টারফেরনটা
ইন্টারফেরনের একটা দীর্ঘস্থায়ী সংস্করণ। তার সঙ্গে রাইবাভিরিন মিলে এই 10 বছর চিকিৎসা করা হয়েছে। এর ফল খুব ভালো ছিল না, উচ্চ মূল্য, অনেক অসুবিধা ছিল, পরে একটু আরো বলবো। 2014 সালে ডাইরেক্টলি অ্যাক্টিং অ্যান্টিভাইরালস, যেগুলো মুখে খাওয়া যায়, দামও তুলনামূলকভাবে কম, এইগুলো আপনার এবং কার্যকারিতাও বেশি, আবিষ্কার হওয়ার পরে আসলে এখন ইন্টারফেরন এবং রাইবাভিরিন দুটো প্রায় নাই বললেই চলে। তো এটা সংক্ষেপে হলো ইতিহাস। তো ভাইরাস সম্পর্কে আপনারা জানেন যে ভাইরাস তো এখন, যে করোনা ভাইরাসও আপনার, এটাও একটা ভাইরাস, করোনা ভাইরাস। তো ভাইরাস গুলো মূলত আপনার এগুলো মানে মাইক্রোস্কোপেও চোখে তো দেখা যায় না, মাইক্রোস্কোপেও দেখা করেন, ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, অত্যন্ত ক্ষুদ্র। এবং আপনার একটা এভারেজ ব্যাকটেরিয়ার চাইতেও আপনার প্রায় 1/10 বা 1% এর ডায়ামিটার। এবং এইটার একটা বিশেষত্ব হচ্ছে যে এটা মানে অন্য সেল, একটা প্রাণী মানে আপনার উদ্ভিদ অথবা প্রাণীর সেল ছাড়া রিপ্রোডিউস করতে পারে না। এবং অলমোস্ট এভরিওয়্যার, মানে আপনার সাগর তল থেকে শুরু করে পর্বত চূড়া পর্যন্ত ভাইরাস পাওয়া গেছে। এবং সবচাইতে বেশি ব্যাপকভাবে বিস্তৃত প্রাণী বলা যেতে পারে, মানে এটা প্রাণী কিনা সেটা নিয়েও কিছুটা কন্ট্রোভার্সি আছে আর কি। এবং আর একটা ইম্পর্টেন্ট কথা হলো যে ভাইরাস কিন্তু কিছু কিছু ভাইরাস, সবগুলো নয়, হিউম্যান জিনোমে ইনকর্পোরেট করে ফেলতে পারে। মানে আমাদের যে জেনোম আছে, ক্রোমোজোমের যে ডিএনএ আছে, তার ভেতরে ভাইরাস তার নিজস্ব ডিএনএ ইনসার্ট করতে পারে। এবং দেখা গেছে যে প্লাসেন্টা ফরমেশন, আমি দুটো উদাহরণ দিচ্ছি, এবং আপনার মেমোরি প্রোটিন, এই যে জিন, এই জিনগুলোর একটা অংশ হচ্ছে ভাইরাল প্রোটিন। এরকম আরো অনেক জিন আছে যেগুলোর অংশ ভাইরাল প্রোটিন, এবং অনেক ভাইরাল প্রোটিন ইনকর্পোরেটেড আছে হিউম্যান জিনোমে, যেগুলোর কাজ এখনো আবিষ্কার হয়নি। এটা জাস্ট সংক্ষেপে আমি ভাইরাস সম্পর্কে বললাম। তো ক্রনিক হেপাটাইটিস সি ইনফেকশন, এইটা পৃথিবীতে ক্রনিক লিভার ডিজিজের একটা লিডিং কজ, এবং প্রতি বছর প্রায় 4.5 থেকে 5 লক্ষ মৃত্যু এখনো হচ্ছে। এবং সারা পৃথিবীর 1% অফ দি পপুলেশন, মানে প্রতি 100 জনে গড়ে একজনের ক্রনিক হেপাটাইটিস সি ইনফেকশন রয়েছে। মানে এইটা 2015-তে 1% ছিল, এখন আসলে আরো বেড়েছে। এবং 2015-তে প্রায় 7 কোটি ভাইরেমিক পার্সন ছিল, এবং প্রতি বছর প্রায় আপনার 17 লক্ষ নতুন ইনফেকশন হচ্ছিল। তো এইটা আপনার WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, 2030 সালে নাগাদ, 2030 সাল নাগাদ হেপাটাইটিস সি ভাইরাসের ড্রাস্টিক কমিয়ে ফেলার একটা প্রোগ্রাম হাতে নিয়েছে। এর টার্গেট হচ্ছে যে 90% রিডাকশন নতুন রোগী যা হবে এর 90%, এখন যা হচ্ছে 90% কমিয়ে দেবে। এবং এটা করতে গেলে আসলে বর্তমানে নতুন পুরনো মিলে যত ক্রনিক হেপাটাইটিস রোগী আছে, এদের 80%-কে আমাদের চিকিৎসা দিয়ে ফেলতে হয়। কিন্তু 2016 সাল পর্যন্ত 80% আমরা পারি নাই, মাত্র 20%-কে আমরা চিকিৎসা দিতে পারছি। এটার অনেক বাধা আছে, এগুলো আমি খুব সংক্ষেপে পরে আলাপ করব। তো আমরা আগে আপনার ক্লিনিক্যাল সাইটটা দেখে নিই। তো ক্লিনিক্যাল সাইট দেখলে আপনি দেখেন যে আপনার এই ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাসের প্রিভ্যালেন্স কিন্তু সব দেশে সমান নয়। এই মাত্র কয়েকটা দেশ, চীন, পাকিস্তান, নাইজেরিয়া, মিশর, ভারত এবং রাশিয়া মিলে সারা পৃথিবীতে যত ক্রনিক হেপাটাইটিস সি ইনফেকশন আছে তার অর্ধেকই আছে এই 6টা দেশে। কাজেই এই 6টা দেশ আপনার অত্যন্ত বড় টার্গেট এই এরাডিকেশন প্রোগ্রামের। আর পৃথিবীতে প্রায় আপনার 20 কোটি মানুষ, 20 কোটির বেশি হেপাটাইটিস সি এবং আপনার HIV, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এই দুটোর দ্বারা কো-ইনফেক্টেড। এবং মেন হু হ্যাভ সেক্স উইথ মেন, MSM বলে আমরা এটাকে সম্বোধন করব পরবর্তীতে, এবং পিপল হু ইনজেক্ট ড্রাগস, এটাকে PWID বলে পরবর্তীতে আমরা বলবো। এই দুটো গ্রুপ ওয়েস্টার্ন কান্ট্রিতে বিশেষ করে
এখন হেপাটাইটিস সির মূল আধার, এরাই হচ্ছে গিয়ে যে হেপাটাইটিস সিটা বাড়াচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে। অন্যান্য দেশে কি হচ্ছে? তো অন্যান্য দেশে হচ্ছে আপনার, সেটা আমি একটু পরে আসছি, এটার 8টা জেনোটাইপ এবং সাব টাইপ 86টা এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে, সম্ভবত আরো রয়েছে যেগুলো বিরল। মূল জেনোটাইপ এবং সাবটাইপ আবিষ্কার হয়ে গেছে। এর মধ্যে জেনোটাইপ 1 এটা সব ইনফেকশনের প্রায় অর্ধেক, এবং এইগুলো আপনার সারা পৃথিবীতে থাকলেও বেশিরভাগ আপনার রয়েছে ইউরোপ এবং উত্তর আমেরিকায়। জেনোটাইপ 3 সমস্ত হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশনের প্রায় 1/4। এইটা বেশিরভাগ রয়েছে আপনার পাক ভারত বাংলাদেশ উপমহাদেশে, সাউথ এশিয়াতে। জেনোটাইপ 4 15% রাফলি, এটা মিডল ইস্ট এবং উত্তর আফ্রিকায় বেশি। আর জেনোটাইপ 2 এবং 6 এটা আপনার জাপান, তাইওয়ান, কোরিয়া, চীন এইগুলোতে আপনার বেশি, এবং টোটাল 15% আর কি। এবং 5, 7 এবং 8 এগুলো খুব বিরল, মানে টোটালের লেস দেন 1%। এগুলো সাব সাহারান আফ্রিকাতে পাওয়া যায়, আমাদের দেশে এগুলো ভার্চুয়ালি নাই। আমাদের দেশে মূলত জেনোটাইপ 3, এটা আমি আগেই বলেছি, জেনোটাইপ 1 রয়েছে। অন্যান্য জেনোটাইপ অর্থাৎ 2, 6 এবং 3 কিছু কিছু রয়েছে, 5, 7, 8 একদমই বিরল। তো এইটা একটা ম্যাপ, এটাতে আপনি দেখেন যে সাউথ এশিয়াতে লালটা হচ্ছে জেনোটাইপ 1 আর সবুজটা হচ্ছে জেনোটাইপ 3। তো সাউথ এশিয়াতে মূলত জেনোটাইপ 1 আর জেনোটাইপ 3, বাকিগুলো খুব কম। আমি অন্যগুলো আর আমি বর্ণনা করছি না, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। বাংলাদেশে অনেক স্টাডি আছে, আমি কয়েকটা এখানে রেফার করছি, যে 0.2 থেকে 0.8% পর্যন্ত বিভিন্ন স্টাডিতে, মানে লেস দেন 1%, পপুলেশনের লেস দেন 1% হচ্ছে ক্রনিক্যালি ইনফেক্টেড। এবং দেখা গেছে যে 1/4 অফ দি ক্রনিক লিভার ডিজিজ ডিউ টু হেপাটাইটিস, এটা সারা পৃথিবীর ফিগারের সঙ্গে মিলে। এবং হেপাটোসেলুলার কার্সিনোমার প্রায় 17% হচ্ছে হেপাটাইটিস সি এর জন্য দায়ী। তো আপনি দেখেন কম্পারেটিভ প্রিভ্যালেন্স দেখালে অস্ট্রেলিয়াতে 1%-এর মতো, ইন্ডিয়াতে 1.5%-এর মতো, জাপানে বেশি, ইন্দোনেশিয়াতে আরো বেশি, পাকিস্তানে প্রায় 6%, বাংলাদেশে 1%-এর কম। কাজেই এই দিক দিয়ে আমরা কিছুটা কম আছে, কিন্তু কম থাকলেও আত্মসন্তুষ্টির সুযোগ নাই। এটা হচ্ছে সি ভাইরাসের একটা ডায়াগ্রামেটিক পিকচার। এখানে আপনার সিঙ্গেল স্ট্র্যান্ডেড পজিটিভ সেন্স আরএনএ স্ট্র্যান্ড রয়েছে একটা, যেটাকে কভার করে রেখেছে একটা আপনার প্রোটিন কোট, আমরা ক্যাপসুল বলবো, এবং এই দুটো মিলে হলো ক্যাপসিড। এই আরএনএ এবং এই প্রোটিন কোড মিলে ক্যাপসিড, এবং এটার একটা এনভেলাপ আছে, এটা আপনার ফসফোলিপিড এনভেলাপ, এবং এই এনভেলাপের আবার কতগুলো স্পাইক, গ্লাইকোপ্রোটিন স্পাইক আছে। এগুলো হচ্ছে গিয়ে যে সেলের সঙ্গে অ্যাটাচমেন্টে হেল্প করে। তো আপনার সেলের অনেকগুলো রিসেপ্টর এই সাম্প্রতিককালে আবিষ্কার হয়েছে। হেপাটাইটিস সি ভাইরাস সম্পর্কে আসলে জানা গেছে বেশি যখন এটা কালচার করা শুরু হলো, এবং এই হেপাটাইটিস সি জেনোটাইপ 2 একটা সাবটাইপ যখন আপনার ইন ভিট্রো কালচার করা সম্ভব হলো, তখন এটার উপরে নানান রকম স্টাডি করে, তো আপনার এটা কিভাবে সেলের মধ্যে ঢোকে এবং কিভাবে সেলের মধ্যে এইটা আপনার রেপ্লিকেট করে, সেইগুলো আবিষ্কার করা সম্ভব হয়েছে। এতে খালি যে হেপাটাইটিস সি সম্পর্কে জানা গেছে তাই নয়, এই জাতীয় ভাইরাসগুলি সম্পর্কেও অনেক তথ্য আবিষ্কার হয়েছে, যেগুলি বিজ্ঞানকে অনেকটা অগ্রসর করে দিয়েছে। তো আপনি দেখেন অনেকগুলো রিসেপ্টর আছে যেগুলি ইন্টারঅ্যাক্ট করে উইথ দি হেপাটাইটিস সি ভাইরাস। তো এটার বিস্তারিত আর বলার দরকার নাই। তো হেপাটাইটিস সি ভাইরাস যখন এই রিসেপ্টরের সাহায্যে এন্ট্রি করলো, তখন কিন্তু তার এনভেলপটা ভেতরে আসে না, শুধু প্রোটিন কোড এবং আরএনএটা আসে। এবং সেলের ভেতরে আসার পরে এনজাইমের সাহায্যে প্রোটিন কোডটা সরিয়ে ফেলা হয়, আরএনএটা বের হয়ে যায়। আরএনএটা দুইটা কাজ করে, একটা হচ্ছে গিয়ে যে এটা সেল এবং তার নিজস্ব কতগুলো আর হেপাটাইটিস সি এনজাইমের সাহায্যে রেপ্লিকেশন করতে থাকে, অর্থাৎ এটাকে বাড়াতে থাকে। আর আরেক দিকে ট্রান্সলেশন করে তার প্রোটিন কোড তৈরি করতে থাকে, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে এই
হেপাটাইটিস সি ভাইরাসেরই আর কতকগুলো এনজাইমের সাহায্যে এই দুটো অ্যাসেম্বলি করা হয়, অ্যাসেম্বলি করে আপনার ভাইরিড তৈরি করা হয়। এইগুলি আপনার সেল থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে বেরিয়ে যায়। এটা সংক্ষেপে হলো আপনার এই সম্পর্কে বক্তব্য। তো আপনার কোথায় কোথায় এটার অ্যাটাক করা যায় ঔষধ দিয়ে, এটা আমি পরে একটুখানি দেখাবো। তো বেসিক্যালি আমি এটা অলরেডি বলেছি যে কিভাবে এটা কাজ আপনার সেলের ভিতরে কাজ করে, এটা আর যাচ্ছি না। তো ট্রান্সমিশন হচ্ছে আপনার মূলত পারকিউটিনিয়াস। পারকিউটিনিয়াস মানে আপনার পিপল হু ইনজেক্ট ড্রাগস, এটা আমরা আগেই বলেছি। ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস, আপনি দেখেন যে মানে যখন এই স্ক্রিনিং, এখন কিন্তু সমস্ত উন্নত দেশে হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাস স্ক্রিন না করে ডোনারকে ব্লাড ট্রান্সফিউশন দিতে দেওয়া হয় না। আমাদের দেশে কিন্তু এটা এখনো পুরাপুরি চালু হয় নাই, অনেক দেশেই চালু হয় নাই। এবং যখন চালু হয় নাই অন্যান্য দেশেও, তখন কিন্তু এটা ছিল একটা মাধ্যম যে ব্লাড এবং ব্লাড প্রোডাক্টস এর ব্যবহারের মাধ্যমে হেপাটাইটিস সি ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়তো। এবং আমাদের দেশে বহু মানুষ এখনো রয়েছে যারা ব্লাড এবং ব্লাড প্রোডাক্টের দ্বারা ইনফেক্টেড হয়ে ক্রনিক্যালি ইনফেক্টেড হয়ে গেছে। এছাড়া আপনার শেয়ার্ড রেজার্স, আপনাদের হয়তো এখন খেয়াল নেই, আমি যখন ছোট ছিলাম তখন আমাদের চুল কাটা হইতো সেলুনে, এবং একটা কমন রেজার দিয়ে, আপনার রেজার মানে এটা মানে রেজার মানে খুর, খুর বাংলায় যাকে খুর বলে, এটা প্রায় এখন দেখাই যায় না। কিন্তু এই খুর ব্যবহার হতো, এবং এই খুরটা কিন্তু চুল কাটায় দাড়ি কাটায় ব্যবহার হতো। তো এই আমি নিজেও এবং আমার সমসাময়িক যারা আছেন তারা অনেকেই এই শেয়ার্ড রেজার যে কতবার ব্যবহার হয়েছে সেটার কোনো ইয়ত্তা নাই। এবং এতে ছোটখাটো কাট, যেগুলো অনেক সময় দেখাও যায় না, এগুলো হয় এবং ব্লাড লেগে যায় এবং অন্য মানুষের ট্রান্সমিটেড হয়। এবং এটা খুবই আশ্চর্য যে আমি এবং আমার জেনারেশনের বা আমার আগে পরের জেনারেশন কিভাবে আমরা হেপাটাইটিস সি ইনফেক্টেড হওয়া থেকে এসকেপ করলাম, কিন্তু সবাই করে নাই। এবং এটা আপনার পাকিস্তান এবং অন্যান্য দেশে স্টাডি হয়েছে, সেখানে দেখা গেছে যে শেয়ার্ড রেজার এবং আপনার শেয়ার্ড ব্রাশ টুথব্রাশ, তারপরে আপনার এয়ার পিয়ার্সিং, এয়ার ট্যাটুইং, এইগুলি আপনার এই হেপাটাইটিস সি স্প্রেডের জন্য আপনার অনেক বেশি দায়ী। আর একটা হচ্ছে আনসেফ মেডিকেল প্র্যাকটিস। আপনার পাকিস্তানে বিশেষ করে আপনার হচ্ছে গিয়ে দেখা গেছে যে রোগীরা আপনার মনে করে যে ট্যাবলেটের চাইতে ইনজেকশন বেশি কার্যকর। কাজেই আপনার ডাক্তারের কাছে গেলে প্রথম রিকোয়েস্ট হচ্ছে যে সই দে দো মানে ইনজেকশন দাও, বুঝছেন না? তো এইটা তাদের একটা ডিমান্ড থাকে। তো তার ফলে প্যারেন্টাল, এবং এইটা প্রায় ক্ষেত্রেই গ্রামাঞ্চলে আপনার ওই মাল্টিপল ইউজ হয়, সিরিঞ্জ নিডলের মাল্টিপল ইউজ হয়, অথবা ইনএডিকুয়েটলি স্টেরিলাইজ করা হয়। এর ফলে ইজিপ্টেও আপনার ভ্যাকসিনেশন করতে গিয়ে সিস্টোসোমিয়াসিসের এগেনস্টে ভ্যাকসিন করতে গিয়ে ইজিপ্টে আপনার প্রপারলি স্টেরিলাইজ সিরিঞ্জ ব্যবহার না করার জন্য ব্যাপকভাবে ছড়িয়ে গেছে ইজিপ্টে এবং পাকিস্তান। ইন্ডিয়াতেও কিন্তু ওই আনসেফ মেডিকেল প্র্যাকটিসের কারণে ছড়িয়েছে। আর ওয়েস্টার্ন কান্ট্রিতে আমি আগেই বলেছি যে আপনার মেন হু হ্যাভ সেক্স উইথ মেন এবং PWID, এরা আপনার ব্যাপকভাবে ছড়াচ্ছে এখন। আপনার এইটা মাদার টু ইনফ্যান্ট ট্রান্সমিশনও হয় আপনার 6%, 5 to 6% জেনারেলি। কিন্তু যদি কো ইনফেকশন থাকে মাদারের HIV এবং HCV, তাহলে এটা 10% বা তার বেশি হতে পারে। এবং হেমোডায়ালিসিস যদি আপনি প্রপারলি এদেরকে আলাদা না করেন, হেপাটাইটিস বি এবং সি আলাদা ব্যবস্থা না করেন, তাহলে খুব শীঘ্রই অন্যান্য রোগীরা ইনফেক্টেড হয়ে যাবে এবং যাচ্ছে অনেক জায়গায়। ইমিউনিটিটা আমি খুব সংক্ষেপে বলবো যে আপনার হেপাটাইটিস সি ভাইরাস শরীরে ঢোকার পরেই আপনার ইনেট এবং অ্যাডাপটিভ দুটো ইমিউন রেসপন্স হয়। এর মধ্যে একটা জেনেটিক কম্পোনেন্ট আছে, ইন্টারফেরন L3 জিন। এইটার আপনার ভেরিয়েবিলিটি, একটা ভেরিয়েন্ট আপনার দেখা যায় যে এইটা আপনার রেসপন্সটাকে দুর্বল করে দেয়, যার ফলে আপনার দেখা যায় যে CD8 সেল, এরা হচ্ছে কি যে আপনার ইমিউন এফেক্টর মানে সেল ডেস্ট্রয়, সাইটোটক্সিক সেলস। আর CD4 সেল হচ্ছে হেল্পার সেল, এগুলোর রেসপন্স কম হয়।
কম হওয়ার ফলে আমি খুব সংক্ষেপে দেখাবো, যার ফলে দেখা যায় যে ক্রনিসিটির আরো অনেক ফ্যাক্টর আছে, কিন্তু এই দুটো আবিষ্কার হয়েছে এবং পুরাপুরি কিন্তু এখনো এটা আবিষ্কার হয় নাই। কিন্তু আপনার একটা ছবি দেখলে বুঝবেন যে এটা হচ্ছে নর্মাল পার্সনের, এই নীলগুলো হচ্ছে CD8 সেল আর গ্রিন গুলো হচ্ছে CD4 হেল্পার সেল। এইটা হচ্ছে আরএনএ। দেখেন অ্যাকিউট ইনফেকশন হলে আপনার প্রপার CD8 এবং CD4 সেল রেসপন্স হলে কিন্তু আরএনএ ডিসঅ্যাপিয়ার করে যায়, ট্রান্সঅ্যামাইনেজ এটা নরমাল হয়ে যায়। কিন্তু ক্রনিক্যালি ইনফেক্টেড যারা হবে তাদের এই সেলুলার ইমিউন রেসপন্সটা কম থাকে, তার ফলে আপনার আরএনএ পারসিস্ট করে, ট্রান্সঅ্যামাইনেজও কিছুটা নর্মালের চাইতে বেশি থাকে এবং ফ্লাকচুয়েট করে। তো ইমিউনিটি সম্পর্কে আর এখন বলছি না। ন্যাচারাল হিস্ট্রি হলো যে অ্যাকিউট ইনফেকশনের পরে 2 থেকে 6 সপ্তাহ 1 সপ্তাহ পরে আপনার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অ্যাসিম্পটোমেটিক অথবা অ্যানিকট্রিক ইনফেকশন হয়। 70 to 75% রোগী অনেক সময় টেরও পায় না, অথবা মাইল্ড ফ্লু লাইক ইনফেকশন হয়, এবং কারো কারো খুব মাইল্ড ইকট্রাস হয়, রোগী টেরও পায় না। এবং আপনার মাত্র 20 to 25% কিন্তু জন্ডিস হয় বা তারা টের পায়। তো এই ইলনেসটা আপনার 12 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে এবং বেশিরভাগ রোগী আপনার অ্যাবাউট 80% আপ টু 80% ক্রনিক হয়ে যায়, ক্রনিসিটি হয়ে যায়, এবং কিন্তু সিমটম থাকে না, সিমটম ছাড়াই তারা ক্রনিসিটি হয়ে যায়। ভেতরে ভেতরে হেপাটোসেলুলার ড্যামেজ চলতে থাকে। ফুলমিনেন্ট হেপাটাইটিস খুব কম ক্ষেত্রেই হয়, লেস দ্যান 1%। সাধারণত ফিমেল এবং যাদের জন্ডিস হয় এবং হাই ট্রান্সঅ্যামাইনেজ হয়, এবং আগেই বললাম যে ইন্টারফেরন L3 পলিমরফিজম থাকে, তারা এটা অ্যাকিউট স্টেজেই ভাইরাসটা ক্লিয়ার করতে পারে, অন্যরা পারে না। আচ্ছা, আপনার আরেকটা জিনিস হলো ইম্পর্টেন্ট যে 12 উইকস আপনার যদি অ্যাকচুয়ালি ইনফেকশনটা টাইম করা যায়। কখন টাইম করা যাবে? যদি আমরা ট্রান্সমিশন কখন হয়েছে এটা গেস করতে পারি। যেমন ধরেন ব্লাড ট্রান্সফিউশন কোনো কারণে দেওয়া হলো, বেশ করে মাল্টিপল ট্রান্সফিউশন, জিআই ব্লিডিং, সার্জিক্যাল ট্রমা বা রোড অ্যাক্সিডেন্ট, মাল্টিপল ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার পরে জন্ডিস হলো এবং আপনার আরএনএ পাওয়া গেল, তাহলে আপনি ধরে নিতে পারেন যে অলমোস্ট সার্টেনলি ওই ব্লাড ট্রান্সফিউশনের টাইম থেকেই এটাকে টাইম করা যাবে। তো তার 12 সপ্তাহ পরে যদি আরএনএ পজিটিভ থাকে তাহলে ধরে নিতে হবে যে এইটা ক্রনিক হয়ে যাবে, এইটা অ্যাকিউট থেকে রিজলভ করার সুযোগ আর নাই, এবং তখন কিন্তু আপনার ট্রিটমেন্ট দিতে হবে অ্যাকিউট ফেজেই ট্রিটমেন্ট দিতে হবে। কি ট্রিটমেন্ট সেটা আমি পরে দেখাবো। 12 সপ্তাহের আগে ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন নাই। তবে এটা অ্যাকিউট না ক্রনিক এটা ধরা ওই রকম যদি আপনার টাইম করা না যায়, অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয়েছে বা প্যারেন্টাল এক্সপোজার হয়েছে, এটা যদি জানা না যায় তাহলে এটা টাইম করা খুব কঠিন। তো আগেই বলেছে যে আপনার ক্রনিক হেপাটাইটিস হয়ে যায় অ্যাবাউট 70%, যদিও রেঞ্জ আছে। এরা কিন্তু আপনার রেটটা খুব ভেরিয়েবল, যে ক্রনিক ডিজিজ হয় এবং ফাইব্রোসিস হয়, রেট খুব ভেরিয়েবল, তবে ওভারঅল এটা স্লো। এবং 20 বছর পরে দেখা যায় যে 10% মতো আপনার রোগীর সিরোসিস হয়েছে, এবং রাফলি আপনার ওদের এই রোগীদের আপনার 1 to 5% প্রতি বছর হেপাটোসেলুলার কার্সিনোমা হতে থাকে। হাইয়ার রিস্ক হচ্ছে মেল রোগী, বেশি বয়সে যাদের ইনফেকশন হয়েছে, ওবেসিটি থাকে, ডায়াবেটিস থাকে, এইচআইভি কো ইনফেকশন থাকে, এইচবিভি কো ইনফেকশন থাকে, ইমিউনোসাপ্রেস ইত্যাদি। জেনেটিক ফ্যাক্টর একটা আছে, আমরা আগেই বললাম। ভাইরাল লোডের সঙ্গে খুব একটা সম্পর্ক নাই। বেশ অনেক ধরনের এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন হয় প্রায় রোগীরই, প্রায় 75% রোগী, এইটার ডিটেলসে আমি যাব না। রেনাল ডিজিজ হয় আপনার, এর মধ্যে আপনার হলো যে আপনার এই মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, ফোকাল সেগমেন্টাল জিএন ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ, মিক্সড ক্রায়োগ্লোবুলিনেমিয়া, লিম্ফোমা বিভিন্ন ধরনের, আর হলো স্কিন ডিজিজ বিভিন্ন ধরনের, থাইরয়েড ডিজিজ, হাশিমোটোস বা গ্রেভস শোগ্রেন সিনড্রোম, এগুলো হয়। এবং এগুলো কিন্তু হেপাটাইটিস সি চিকিৎসা করলে এই এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন রিজলভ করে। এটুকুই শুধু বলবো। এবং এই এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন থাকাটা হচ্ছে ট্রিটমেন্ট
দেওয়ার আর্জেন্সির একটা ইন্ডিকেশন। তো আপনার ডায়াগনোসিস করতে গেলে অ্যাকিউট ইনফেকশন হলে হলে প্রথম অ্যান্টিবডি অ্যাপিয়ার করতে কিন্তু বেশ কয়েক সপ্তাহ লাগে, প্রায় 6 সপ্তাহ 8 সপ্তাহ লাগতে পারে। সরি, লাগতে পারে আপনার এই অ্যান্টিবডি অ্যাপিয়ার করতে। কাজে ওই সময়টা আপনি অ্যান্টিবডি পাবেন না। তবে আরএনএ অ্যাপিয়ার করে অ্যান্টিবডির আগেই। তো আপনার এই ডায়াগনোসিস করতে গেলে প্রথম হচ্ছে অ্যান্টিবডি টেস্ট করতে হবে। অ্যান্টিবডি টেস্ট যদি নেগেটিভ হয় তাহলে ধরে নিতে হবে যে এটা কারেন্ট ইনফেকশন নাই। এটা আমি আমি ক্রনিকের ক্ষেত্রে বলছি। আর যদি পজিটিভ হয় তাহলে আরএনএ টেস্ট করতে হবে। আরএনএ যদি ডিটেক্টেড হয় তাহলে তো কারেন্ট ইনফেকশন আছে। আর যদি নট ডিটেক্টেড হয় তাহলে দুটা হতে পারে, একটা হলো যে ইনফেকশন আগে হয়েছিল কিন্তু এখন সেটা স্পন্টেনিয়াসলি রিজলভ করেছে, এটা কিছু কিছু ক্ষেত্রে ঘটে। আর একটা হচ্ছে ফলস পজিটিভ হতে পারে যদি আপনার দুর্বল টেস্ট করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আর একটু ভালো টেস্ট দিয়ে এটা কিছুদিন পর রিপিট করা দরকার। তো আমাদের ট্রিটমেন্টের গোল হচ্ছে, ট্রিটমেন্ট তো করতেই হবে, ট্রিটমেন্ট করলে লাভ কি আমি এটা পরে বলছি। ট্রিটমেন্টের গোল হলো যে যত আরএনএ পজিটিভ মানেই আপনার অ্যাক্টিভ ইনফেকশন, এদেরকে আপনার ট্রিটমেন্ট দিতে হবে। সবাই বলেছে, WHO থেকে শুরু করে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ লিভার, ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ লিভার, তারা সবাই বলেছে যে যত আরএনএ পজিটিভ মানুষ আছে তাদের সবাইকে ট্রিটমেন্ট দিতে হবে যদি তার লাইফ এক্সপেক্টেন্সি অন্য কারণে অথবা এই কারণেই লেস দেন 1 ইয়ার বলে মনে করা না হয়। তো এছাড়া সবাইকেই চিকিৎসা দিতে হবে। আর কাউকে কাউকে দ্রুতই চিকিৎসা দিতে হবে। ওই যে আগে বললাম, যাদের এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন রয়েছে, যাদের ফাইব্রোসিস স্কোর বেশি অথবা সিরোসিস রয়েছে, এটা কিভাবে বলা যাবে আমি সেটা পরে বলছি। এবং যারা হেমোডায়ালিসিস করছে, যারা চাইল্ড বিয়ারিং এজের উইমেন আবার চাইল্ড নিতে চায়, এবং যারা লিভার ট্রান্সপ্লান্টের জন্য ওয়েট করছে, এদেরকে আগে চিকিৎসা দিতে হবে। তো আমাদের চিকিৎসা দেওয়ার আগে কতগুলো জিনিস জানতে হবে। একটা হলো কোমরবিডিটি আছে কিনা। কিছু কোমরবিডিটি বলতে বোঝাচ্ছি যে যেমন ধরেন যে এইচবিভি ইনফেকশন আছে কিনা, এইচআইভি ইনফেকশন আছে কিনা। এগুলো থাকলে এগুলোর চিকিৎসা একটু ভিন্ন আছে। অ্যালকোহল কনজিউম করে কিনা, তাহলে এটা বন্ধ করতে হবে। এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন আছে কিনা, থাকলে এর আগে চিকিৎসা দিতে হবে। রেনাল ফাংশন দুর্বল কিনা, থাকলে এর চিকিৎসা ভিন্নভাবে হবে। হেপাটাইটিস বি, এইচআইভি আছে কিনা, চিকিৎসা ভিন্নভাবে হবে। ইমিউনিটি টু এইচএভি আছে কিনা, না থাকলে ওকে ওকে ইমিউনাইজ করতে হবে, মানে ভ্যাকসিনেট করতে হবে। হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি ইনফেকশন না থাকলে এই দুটোর এগেনস্টে ইমিউনাইজ করতে হবে। তো এইখানে চিকিৎসা দেওয়ার আগে ইম্পর্টেন্ট হচ্ছে যে লিভার ফাইব্রোসিস, দুটো জিনিস, লিভার ফাইব্রোসিস অ্যাসেস করতে হবে। তো লিভার ফাইব্রোসিস অ্যাসেস করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে লিভার বায়োপসি। যদিও লিভার বায়োপসিরও কিন্তু ফ্যালাসি আছে। কতগুলো প্রবলেম হলো, একটা প্রবলেম হলো যে এটাতে সুই শরীরের ভিতরে দিতে হয়, ইনভেসিভ। তার ফলে এটার কিছু কমপ্লিকেশন আছে, আপনার হেমোরেজ ইত্যাদি অনেক মানে কিছু কিছু কমপ্লিকেশন আছে। এমনকি বিরল ক্ষেত্রে ডেথও হইতে পারে। দাম বেশি, কস্টলি, এবং সব জায়গায় করাও যায় না। স্যাম্পলিং এরার হইতে পারে, অবজারভার ভেরিয়েবিলিটি হইতে পারে। এই কারণে লিভার বায়োপসি আপনার খুব ব্যাপক আকারে চিকিৎসা দিতে গেলে অ্যাডপ্ট করা সম্ভব নয়। তাই নন ইনভেসিভ টেস্টের উপর জোর দেওয়া হচ্ছে। নন ইনভেসিভ টেস্টের মধ্যে কতগুলো হচ্ছে লিভার স্টিফনেস মেজার করে, লিভার কতটা তার ইলাস্টিসিটি, এটা ডিপেন্ড করে তার ফাইব্রোসিসের উপরে। ফাইব্রোসিস যত বাড়বে সিরোসিস হবে, ইলাস্টিসিটি কমে আসবে। এটা মাপা যায় ভাইব্রেশন দিয়ে। তো ভাইব্রেশন কন্ট্রোল, এটা একটা আমাদের দেশে পাওয়া যায়, এটা হলো ফাইব্রোস্ক্যান। আরো কতগুলো আছে, শেয়ার ওয়েভ ইলাস্টোগ্রাফি এবং অ্যাকোয়াস্টিক রেডিয়েশন ইম্পালস, এইগুলো আমাদের দেশে অ্যাভেলেবল না, কিন্তু ফাইব্রোস্ক্যান পাওয়া যায়। তো ফাইব্রোস্ক্যান হচ্ছে একটা মেথড। আর একটা হলো সেরাম বায়োমার্কার, এটা হচ্ছে অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ টু প্লেটলেট রেশিও ইন্ডেক্স বা APRI। আর একটা হচ্ছে ফাইব্রোসিস 4। এই দুটো ইজিলি অ্যাভেলেবল কিভাবে আমি দেখাই আপনাদের। যে APRI হচ্ছে এই ফর্মুলা, এটাতে আপনার শুধু AST এস্টিমেট করতে হয় আর রোগীর প্লেটলেট কাউন্ট লাগে, তাহলে আপনি এই ফর্মুলা দিয়ে APRI বের করতে পারেন। আর ফাইব্রোসিস 4
এটাতে রোগীর বয়স লাগবে, এএসটি লাগবে, প্লেটলেট কাউন্ট লাগবে, এএলটি লাগবে। এগুলো সবই কিন্তু করা সম্ভব সাধারণ ফ্যাসিলিটি থাকলে। এটা দিয়ে ফর্মুলার সাহায্যে আপনি বের করতে পারেন তার এই FIB-4। তো তাতে আপনার একটা জিনিস হলো যে আপনার ইম্পর্টেন্ট হলো, আমি এটা দেখাবো শুধু, সরি, এটা হলো যে আপনার এই যে ইলাস্টিসিটি দেখা এবং আপনার APRI বা FIB-4 দিয়ে এটা অ্যাসেস করা, এটার দুইটা এক্সট্রিমে খুবই অ্যাকিউরেট। অর্থাৎ মানে ফাইব্রোসিস একেবারে নাই বা খুব সামান্য, এটার ব্যাপারেও খুব অ্যাকিউরেট। অর্থাৎ যদি স্কোর খুব লো হয়, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে APRI যদি 0.50 বা তার কম হয়, তাহলে তার ফাইব্রোসিস নাই বললেই চলে, মানে সে খুব ভালো আছে। আর যদি APRI স্কোর 1-এর বেশি হয়, তাহলে তার বেশ ভালো ফাইব্রোসিস আছে, আর 2-এর বেশি হলে তার সিরোসিসই আছে। কিন্তু ইন বিটুইন 0.5 and 1 এই জায়গাটা কিন্তু বলা খুব কঠিন। তবে এটা আসলে আমাদের খুব বেশি দরকার নয়। আমাদের দরকার হচ্ছে তার বেশি ফাইব্রোসিস আছে কিনা বা সিরোসিস আছে কিনা, তাহলে চিকিৎসা কিন্তু কিছুটা পার্থক্য হবে, সেটার জন্যই এইটা করা। কাজেই ইম্পর্টেন্ট কথা হইলো যে আপনার চিকিৎসা দিতে গেলে আমাদের তার কতটা ফাইব্রোসিস আছে বা সিরোসিস আছে কিনা সেটা আমাদের জানার দরকার। তো জেনোটাইপ টেস্টিং, জেনোটাইপ দরকার আগে, কিন্তু জেনোটাইপের জন্য আমরা খুবই ব্যস্ত হয়ে যাব। জেনোটাইপটা না করে চিকিৎসা দেওয়া যাবে না, এই কারণে যে জেনোটাইপ অনুযায়ী চিকিৎসায় রেসপন্স ভ্যারি করত। কাজেই প্রতি জেনোটাইপের জন্য আলাদা আলাদা চিকিৎসা ছিল বা আলাদা আলাদা ডিউরেশন ছিল। এখন এটা অনেকটা সহজ হয়ে আসছে, আমি সেটা আপনাকে বলবো খুবই সহজে। তবে একটা জিনিস এখনো রয়ে গেছে, যে রেজিস্ট্যান্স অ্যাসোসিয়েটেড সাবস্টিটিউশন। এটা হলো যে আপনার এই ওষুধ ব্যবহার করার আগেই এই ভাইরাসের কতকগুলো ইন্ট্রিনসিক আপনার রেজিস্ট্যান্স থাকতে পারে, এবং এই ইন্ট্রিনসিক রেজিস্ট্যান্সটা মাপা যায় যদি আমরা রেজিস্ট্যান্স অ্যাসোসিয়েটেড সাবস্টিটিউশনটা বের করতে পারি। বের করতে পারলে তাহলে তখন তার জন্য আলাদা চিকিৎসা আছে। তো বের করতে না পারলেও অসুবিধা নাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ওই আপনার চিকিৎসার সঙ্গে রাইবাভিরিন অ্যাড করতে হবে, অথবা সবুজবুল ভেলপাটাসভির বা ফক্সিলাপ্রেভির, এই 3 কম্বিনেশন ইউজ করতে হবে, সেটা পরে বলবো আর। তো আজকাল আমরা তাহলে জেনোটাইপ দেখার দরকার কিন্তু এখন আর নাই বেশিরভাগ ক্ষেত্রে। যদি সম্ভব হয় তাহলে জেনোটাইপ করবেন, সম্ভব না হলে, কারণ এটা বেশ এক্সপেন্সিভ এবং সব জায়গায় নাই, দরকারও নাই। কিন্তু আমাদের আরএনটা করতে হবে, ফাইব্রোসিস কতটা এটা আমার দেখতে হবে, তাহলেই আমি চিকিৎসা দিতে পারবো। এবং ইন্টারফেরন ফ্রি চিকিৎসা এবং পসিবলি রিবাভিরিন ফ্রি চিকিৎসাও দিতে পারবো। তো আমাদের এখানে দেখেন, আমি শুধু এটা দেখাচ্ছি যে এই যে আরএনএটা আছে এই ভাইরাসে, এই আরএনএ থেকে একটা পলিপ্রোটিন, অর্থাৎ একটা প্রোটিনের মধ্যে অনেকগুলো প্রোটিন আছে, 10-এর অধিক পলিপ্রোটিন একটা আপনার তৈরি হয়। তো পলিপ্রোটিনের 3টা প্রোটিন হচ্ছে আপনার স্ট্রাকচারাল প্রোটিন, আর বাকি 7 বা তার বেশি প্রোটিন হচ্ছে নন স্ট্রাকচারাল প্রোটিন। এর মধ্যে NS3 এবং NS1 মিলে NS4A মিলে প্রোটিয়েজ একটা এনজাইম তৈরি করে, এইটাকে টার্গেট করে কতগুলো ঔষধ। আর এখানে দেখানো হয় নাই NS5A, এইটা আপনার এই আরএনএ রেপ্লিকেশনের নিয়ন্ত্রণ করে, এই রেপ্লিকেজ এনজাইম, এটাকে টার্গেট করে কতগুলো ঔষধ। আর থার্ড এনজাইম, এটা বোধহয় দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আপনার এই আপনার এটা হচ্ছে এটা আপনার আপনার প্রোটিয়েজ এবং রেপ্লিকেজ, এবং এটা হচ্ছে আপনার নিউক্লিয়েজের 2টা নিউক্লিওটাইড অ্যানালগ এবং নন নিউক্লিওসাইড অ্যানালগ। এর মধ্যে নিউক্লিওসাইড অ্যানালগ সবুজবুভির, এইটা হচ্ছে এই এনজাইমটাকে টার্গেট করে। তো এই 3টা গ্রুপের ওষুধ আছে। তো 3টা গ্রুপের ওষুধের এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে। তো এর নামে কিন্তু আপনি চিনতে পারবেন। নামে চিনতে পারবেন কিভাবে, যে এই যে আপনার এই প্রথম এনজাইমটাকে যেগুলো ইনহিবিট করে, এগুলোর লাস্টে আছে প্রেভির, যেমন ভক্সিলাপ্রেভির। আর দ্বিতীয় এনজাইমটাকে ইনহিবিট করে যেটা,
সেটা হচ্ছে আসবির, মানে ডাকলা টাসবির যেমন উদাহরণ। আর NS5B এটাকে ইনহিবিট করে প্রোটিয়েজ, এটা হচ্ছে বুভির, যেমন সবুজ বুভির। এই তিনটা গ্রুপ অফ এনজাইমকে এরা ইয়ে করে। আপনার উদাহরণ এখানে রয়েছে 3 গ্রুপের এনজাইম। এইটার মধ্যে আমরা সবগুলো ড্রাগ ইউজ করব না। আমি প্রথমেই বলে রাখি যে আপনার বিভিন্ন আপনার গ্রুপ, স্পেশালিস্ট গ্রুপ বিভিন্ন আপনার সাজেশনস রিগার্ডিং ট্রিটমেন্ট দিয়েছে এবং কিছু কিছু তফাৎ আছে। তো WHO যেটা দিয়েছে 2018 সালে, এইটা হচ্ছে সবচাইতে সহজ। WHO ইচ্ছে করে এটা সবচাইতে সহজ করেছে যেন লো ইনকাম কান্ট্রিতে এটা ইউজ করা যায়। এবং আমি এই WHO টাই আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করব অতি সংক্ষেপে। তবে এখানে একটা কথা বলে রাখি যে নন স্পেশালিস্টরা ট্রিট করতে পারবে সমস্ত রোগী যেগুলো ট্রিটমেন্ট নাইভ, মানে আগে কোনো সময় ট্রিটমেন্ট পায় নাই, সিরোসিস নাই অথবা সিরোসিস থাকলেও কম্পেনসেটেড, এদেরকে নন স্পেশালিস্ট ট্রিট করতে পারবে। আজকে এই জন্যই এইটা আপনাদের সামনে এই প্রেজেন্টেশনটা উপস্থাপন করলাম যে এগুলি আপনারাই চিকিৎসা করতে পারবেন যদি এই সম্পর্কে আপনারা আগ্রহী হন। কিন্তু এইগুলি আপনারা চিকিৎসা না করলে ভালো। যাদের ডিকম্পেনসেটেড সিরোসিস আছে, ট্রিটমেন্ট একবার হয়ে ফেল করেছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, প্রেগন্যান্ট উইমেন অথবা কো ইনফেকশন আছে, এইগুলি স্পেশালিস্টের হাতে ছেড়ে দেওয়া ভালো, কারণ এগুলোতে প্রবলেম আছে। তো আপনার এই WHO যে করেছে রেকমেন্ডেশন, তার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যে আপনার জেনোটাইপ না জেনেও আমি চিকিৎসা দিতে পারবো ওরাল ড্রাগ দিয়ে, এবং এদের সবগুলারই সাস্টেইনড ভাইরোলজিক্যাল রেসপন্স হচ্ছে মোর দ্যান 85%। সাস্টেইনড ভাইরোলজিক্যাল রেসপন্স মানে চিকিৎসা শেষ হওয়ার 12 সপ্তাহ পরে এটাকে বলা হয় SBR12, আর 24 সপ্তাহ পরে হলে SBR24। তো আগে SBR24 দেখা হইতো, এখন দেখা যাচ্ছে যে আসলে যাদের SBR12 থাকে তাদেরই SBR24 হয়, তফাৎ কিছু নাই। কাজে SBR24 দেখার দরকার নাই, SBR12 দেখলে চলে। তো SBR12 যদি নেগেটিভ থাকে, অর্থাৎ 12 সপ্তাহ চিকিৎসা শেষ হওয়ার পরে যদি RNA না থাকে, তাহলে এটা কিওর ধরে নেওয়া যেতে পারে 99 মানে সামথিং পার্সেন্ট এর আর ফিরবে না। জেনোটাইপিং করার দরকার নাই, খরচও কম এবং সাইড এফেক্টও কম, মনিটরিংও কম করতে হয়। অর্থাৎ টেস্টের আগে, অর্থাৎ চিকিৎসার আগে একবার টেস্ট করতে হয়, চিকিৎসা শেষ হলে টেস্ট করতে হয়, মাঝখানে আর কোনো টেস্ট নাই। তো এই সমস্ত কারণে আপনার এই চিকিৎসাটা WHO অ্যাডপ্ট করেছে। তবে একটা জিনিস বলবো যে WHO বা অন্যান্যদেরও এটা সায়েন্স তো র্যাপিডলি, বিশেষ করে হেপাটাইটিস সি চিকিৎসা বেশ অগ্রসর হচ্ছে। কাজেই আপনার চিকিৎসা দেওয়ার আগে আমি আপনাদের অনুরোধ করব যে একবার খুব সহজ, আজকাল তো সবারই সেলফোন আছে এবং অনলাইনে যেতে পারেন, ওয়েবসাইটে গিয়ে hcbguidelines.org অথবা সরি WHO গাইডলাইন, WHO ওয়েবসাইটে গিয়ে চেক করে নেওয়া যে এটা এখনো ভ্যালিড কিনা। এখন পর্যন্ত ভ্যালিড আছে। তো WHO রেকমেন্ডেড এইটা হচ্ছে যাদের উইদাউট সিরোসিস, সবুজবভির উইথ ভেলপাটাসভির 12 সপ্তাহ, সবুজবভির উইথ ডাকলাটাসভির 12 সপ্তাহ, আর গ্লেকাপ্রিভির উইথ পিব্রেন্টাসভির 8 সপ্তাহ। তবে জেনোটাইপ 3 হলে 16 সপ্তাহ হবে। এগুলো অল্টারনেটিভ, অর্থাৎ এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, সবগুলাই প্যান জেনোটাইপিক এক্সেপ্ট এইটা জেনোটাইপ 3 হলে 16 সপ্তাহ দিতে হবে। আর যদি সিরোসিস থাকে কম্পেনসেটেড, তাহলে ডিউরেশন বাড়বে। সবুজবভির ভেলপাটাসভির 12 সপ্তাহ, সবুজবভির ডাকলাটাসভির হবে 24 সপ্তাহ, আর গ্লেকাপ্রিভির পিব্রেন্টাসভির হবে 12 সপ্তাহ। শুধুমাত্র জেনোটাইপ 3 হলে এটা 16 সপ্তাহ হয়ে যাবে। তো এই হলো খুব সিম্পল চিকিৎসা। চিকিৎসা শেষ হওয়ার পরে আপনি ওই যে বললাম 12 সপ্তাহ পরে আপনি RNA করবেন, RNA নেগেটিভ মানে কিওর। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা সবসময় খেয়াল করি না, ড্রাগ টু ড্রাগ ইন্টারাকশন হলে কিন্তু ফল কম হয়ে যেতে পারে। PPI অনেকে কিন্তু ডাক্তারকে না বলেও খায় যে এটা তো সাধারণ জিনিস, গ্যাস আমি খাচ্ছি, বুঝছেন না, এটা ডাক্তারকে বলার দরকার কি। স্ট্যাটিন অনেকে খায়, অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, এগুলো ইন্টারাক্ট করে HCVর যে ওষুধগুলো তার সঙ্গে, এবং তাতে এফিকাসি কমে যেতে পারে। কাজেই এগুলো খেলে
আইদার এগুলো বন্ধ রাখতে হবে অথবা বিকল্প দিতে হবে যাতে ওষুধের কার্যকারিতা না কমে। রিট্রিটমেন্ট অর্থাৎ ফেল করেছে, এটা অবশ্য আপনার জেনারেলিস্টের মধ্যে পড়ে না। তো রিট্রিটমেন্ট করতে গেলে রিট্রিটমেন্ট হলো যে আপনি সব জেনোটাইপে সবুজবভির, ভেলপাটাসভির, আই এম সরি, এটা আবার এটাকে দিতে রিট্রিটমেন্ট হচ্ছে সবুজবভির, ভেলপাটাসভির এবং ভক্সিলাপ্রেভির, এই তিনটে ওষুধের কম্বিনেশন যে কোনো জেনোটাইপে দেওয়া যেতে পারে। আর গ্লেকাপ্রিভির এবং পিব্রেন্টাসভির শুধুমাত্র যারা সবুজবভির ফেল করেছে, সবুজবভির কন্টেইনিং রেজিমেন্ট ফেল করেছে তাদের জন্য। এটা একটু জটিল আছে, এটা আমার মনে হয় যে না দেওয়াই ভালো। আমি শুধু রেজাল্টস অফ ট্রিটমেন্ট দেখিয়ে শেষ করব, প্রায় এসে গেছি। আপনি দেখেন জেনারেলি কিন্তু ট্রিটমেন্ট দিলে সবগুলা 85%-এর উপরে, শুধু যারা ট্রিটমেন্ট এক্সপিরিয়েন্স সিরোসিস থাকুক বা না থাকুক তাদের ক্ষেত্রে একটুখানি রেসপন্স কম, তারপরেও 85%-এর উপরে, ভেরি গুড। আগে কিন্তু 90-এর দশকে যখন আমরা পেগেলেটের ইন্টারফেরন রাইবাভিরিন ইউজ করতাম তখন 50%-এর নিচে ছিল রেসপন্স রেট। কাজে এটা অনেক বেশি, মানে ধরে নিতে পারেন যে অলমোস্ট 100%-এর কাছাকাছি। আর কি উপকার হয় আপনি দেখেন যে এটা হচ্ছে মোর্টালিটি। তো মোর্টালিটি হিসাব করা হয়েছে যে চিকিৎসা না দিলে পার 100 পেশেন্ট ইয়ার্স ডেথ হচ্ছে 3.84, আর ট্রিটমেন্ট সাকসেস হলে 1.18। এমনকি ট্রিটমেন্ট সাকসেস না হলেও চিকিৎসা কি বলে ডেথ রেট কমে যায়। ফাইব্রোসিস আপনার ইলাস্টোগ্রাফি দিয়ে দেখা যাচ্ছে যে চিকিৎসার আগে এবং চিকিৎসার পরে আপনি ইলাস্টোগ্রাফিতেও রেসপন্ড করে এবং আপ্রি স্কোরও কমে যায়, বুঝছেন না? আপনি যদি পোর্টাল হাইপারটেনশন দেখেন, এখানে একটু আছে সমস্যা। সেটা হলো যে হেপাটিক ভেনাস প্রেসার গ্রেডিয়েন্ট যদি মাপা হয় তাহলে হেপাটিক ভেনাস প্রেসার গ্রেডিয়েন্ট যাদের 15-র উপরে, অর্থাৎ যাদের এস্টাবলিশ পোর্টাল হাইপারটেনশন হয়ে গেছে, মানে সিরোসিস একেবারে এস্টাবলিশ হয়ে গেছে, এদের কিন্তু তেমন উন্নতি হয় না। তার মানে হলো যে যাদের একেবারে সিরোসিস হয়ে গেছে, এক্সটেন্সিভ ফাইব্রোসিস হয়ে গেছে, এদের উন্নতি হবে না, কিন্তু প্রসেসটা থেমে যাবে। আর যাদের সিরোসিস কম, অল্প পোর্টাল হাইপারটেনশন হয়েছে, তাদের এমনকি রিভার্সও করবে, আপনার পোর্টাল হাইপারটেনশন কমে যায়, দেখেন এখানে দেখা যাচ্ছে। তো আপনার আর এটা হলো আপনার যে ডিকম্পেনসেশনও কমে যায়। আপনি দেখেন মানে লিভার ডিজিজ আপনি যদি চিকিৎসা না দেন তাহলে এটা কম্পেনসেটেড সিরোসিস থেকে ডিকম্পেনসেটেড হয়ে যাবে। তো আপনি চিকিৎসা দিয়ে সাকসেস হলে আপনি কিন্তু দেখেন যে উইথ এসভিআর কিন্তু ডিকম্পেনসেশন কম হচ্ছে। তো এইটা আমার মনে হয় যে এর পরেও আরো অনেকগুলো এখানে কথা আছে, তবে সেইটা বোধহয় আমি বলার সময় নাই, কারণ অনেকটা সময় আমি বেশি নিয়ে নিয়েছি, 5 মিনিট বেশি হয়ে গেছে। আর একটা জিনিস আমি শুধু লাস্ট কথা বলবো, সেটা হলো যে আপনার এই লিভার ট্রান্সপ্লান্টেশনের আগে আমি দিব কিনা। অ্যাকচুয়ালি লিভার ট্রান্সপ্লান্টেশনে যদি এক্সটেন্সিভ ফাইব্রোসিস থাকে তাহলে আসলে এটা দেওয়ার ইন্ডিকেশন নাই। তবে মেটাভির স্কোর একটা জিনিস আছে, এটা বলার সুযোগ নাই। মেটাভির স্কোর যদি লো হয় তাহলে আপনার দিয়ে দেখা গেছে যে লিভার ট্রান্সপ্লান্টের জন্য ওয়েট করতে করতে আপনার অনেক রোগী কিন্তু দেখা যায় যে ও ট্রান্সপ্লান্টের ওয়েটিং লিস্টে আর থাকার দরকার নেই, ও লিভার ফাংশন ইমপ্রুভ করে গেছে, ওকে ট্রান্সপ্লান্টের লিস্ট থেকে বের করে দেওয়া হয়েছে। এটাও হয়, এইটা প্রায় আপনার 1/3 ক্ষেত্রে। কাজেই দেখেন যে চিকিৎসায় ফল যে ট্রান্সপ্লান্ট থেকেও বেঁচে যাচ্ছে। আমার মনে হয় যে আমি এখানেই থামবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ শোনার জন্য। থ্যাংক ইউ। Thank you, sir, for your outstanding presentation. Now over to our next presenter, Professor Syed Atiqul Haq, sir. এটাকে স্ক্রিন থেকে বের করে দিতে হবে। জি। আজকের সভার সম্মানিত সভাপতি, আমার প্রিয় শিক্ষক অধ্যাপক মাহমুদ হাসান এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আসলে মাহমুদ হাসান স্যারের এই অত্যন্ত চিত্তাকর্ষক লেকচারের পরে আমার লেকচারটা আমি দেবো না স্থগিত করে দেবো সে একটা চিন্তা আছি আর কি।
তবুও চেষ্টা করি, যদি আপনারা যদি মনে করেন তাহলে স্থগিত করতে পারি। এটা একটু আমাকে টেক্সটে জানাতে হবে আর কি, এই এর মাধ্যমে, চ্যাট বক্সের না, মাধ্যমে না স্যার, কন্টিনিউ করেন স্যার। আমার বক্তব্য হচ্ছে হেপাটাইটিস সি অ্যান্ড রিউমেটিক ডিজিজেস। এখানে আমি প্রথমে একটা কেস সিনারিও শুরু করব। এ 52-year-old woman presented with purpura, weakness and arthralgia for 3 months, treated on several occasions with high dose glucocorticoids and medium dose glucocorticoids, যেটা আমাদের দেশে প্রায় হয়ে থাকে। এই ধরনের purpura, arthralgia থাকলে দেওয়া হয়ে গেছে 3 মাসের মধ্যে। আদার সিমটমস ছিল নো ফিভার, ওয়েট লস, রেনল্ডস ফেনোমেনন প্রেজেন্ট, নো ইএনটি সিমটমস, নো কাফ অর ব্রেথলেসনেস, এসব কিছু ছিল না। ফিজিক্যাল সায়েন্স এক্সামিন করে পাওয়া যাচ্ছে স্কিন আলসার্স ইন ফ্রন্ট অফ দ্য লেগস বাট নো আর্টিকারিয়া, হেপাটোস্প্লেনোমেগালি এবং লেফট সাইডের পার্শিয়াল ফুড ড্রপ। এবং সেই রোগী আমাদের হিস্ট্রিতে বললেন যে এই জিনিসটা তার পাওয়া যাচ্ছিল 1 সপ্তাহ ধরে। এখানে আমি দেখাচ্ছি তার পারপরাগুলো, আর এখানে লেগের একটু ম্যাগনিফাই করে লেগের লোয়ার পার্টে লেগ আলসার্স। ল্যাবরেটরি ইনভেস্টিগেশনে ইউরিনালাইসিস ছিল মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, subnephrotic proteinuria, CBC unremarkable, only ESR was 32, serum creatinine 1.1 milligram per DL, X-ray chest normal, serum IgA, এটা সচরাচর এই ধরনের পারপরা থাকলে আমরা IgA ভাস্কুলাইটিস বা হেনক্সনলেন ডিজিজ মনে করে IgA করে থাকি। ওনার IgA ছিল 120, মানে উইদিন নর্মাল রেঞ্জ, ভেরি মাচ উইদিন নর্মাল রেঞ্জ। এখন আমরা দেখতে পারি যেটা কি দেখে আমরা বলবো যে এই ডিজিজটা সিস্টেমিক, যেটা যে সিস্টেমিক নেচার, নট এ পিওর কিউটেনিয়াস ডিজিজ। তার কারণটা হচ্ছে ফ্যাটিক, আর্থ্রালজিয়া, হেপাটোস্প্লেনোমেগালি, ফুড ড্রপ, রেইজড ইএসআর, হেমাচুরিয়া এন্ড প্রোটিনুরিয়া। এগুলো দেখলে সচরাচর আমাদের একটু ভাস্কুলাইটিসের কথাটা মনে পড়ে। আপনারা জানেন যে ভাস্কুলাইটিসকে আমরা লার্জ, মিডিয়াম এবং স্মল ভেসেল ভাস্কুলাইটিস 3টা ভাগে ভাগ করি। লার্জ ভেসেলের মেইন প্রেজেন্টেশন হচ্ছে লিম্ব ক্লডিকেশন, অ্যাসিমেট্রিক ব্লাড প্রেশার, অ্যাবসেন্স অফ পালসেস। আর মিডিয়াম ভেসেলে কিউটিনাস নোডিউলস, আলসার, লিভেটেড রেটিকুলারিস, ডিজিটাল গ্যাংগ্রিন, মনোরিটিস মাল্টিপ্লেক্স। স্মল ভেসেলে পারপুরা, ভেসিকুলোবিলাস লিশনস, আর্টিকারিয়া, গ্লোমেরুলোনেফ্রাইটিস, অ্যালভিউলার হেমোরেজ, এগুলো। তা সবকিছু দেখে আমরা যদি মনে করি ইফ উই ওয়ে অন এ ব্যালেন্স, তাহলে স্মল ভেসেলের ফেভারেই একটু বেশি চলে যাচ্ছে। স্মল ভেসেল ভাস্কুলাইটিসকে আমরা আবার 2টা ভাগেই ভাগ করি। আনকা অ্যাসোসিয়েটেড স্মল ভেসেল ভাস্কুলাইটিস, যেগুলো আগে হিস্ট্রির সময় দেখালাম যে এই রোগীর কোনো আপার বা লোয়ার রেসপিরেটরি সিমটমস ছিল না, যেগুলো আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিসে খুবই কমন থাকেই। ওগুলো না থাকলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে সাইনে কোয়ানন টাইপের, যে দিস ইজ নট আনকা অ্যাসোসিয়েটেড, দিস ইজ ইমিউন কমপ্লেক্স স্মল ভেসেল ভাস্কুলাইটিস। সেই ইমিউন কমপ্লেক্স স্মল ভেসেল ভাস্কুলাইটিসের 4টা কমন টাইপ আছে। একটা IgA ভাস্কুলাইটিস, যেটাকে আগে বলা হতো হেনক্সনলেন পারপুরা বা হেনক্সনলেন ডিজিজ, ক্রায়োগ্লোবুলিনিক ভাস্কুলাইটিস, হাইপোকমপ্লিমেন্টেমিক আর্টিকারিয়াল ভাস্কুলাইটিস, যেটাকে এখন দেখা গেছে সেখানে অ্যান্টি C1q, ওই C1 কমপ্লিমেন্টের একটা ফ্র্যাকশন ওখানে থাকে এবং এই জন্য বলা হয় অ্যান্টি C1q ভাস্কুলাইটিস। এখানে ভাস্কুলাইটিসটা হয় আর্টিকারিয়া, মানে আর্টিকারিয়াল উইলস থাকে স্কিনে, যেটা এই রোগীর ছিল না। আর আরেকটা হচ্ছে অ্যান্টিগ্লোমারুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ, যেটাকে আগে বলা হতো গুড পেস্টার সিনড্রোম। সেটাতেও কাফ, হেমোপটাইসিস, এগুলো হচ্ছে প্রমিনেন্ট ফিচার। তার মানে আমরা উই আর লেফট উইথ 2 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ইন দিস পেশেন্ট। হোয়াট ওয়ার দ্য পয়েন্টস এগেইনস্ট IgA ভাস্কুলাইটিস? এটা কিন্তু IgA ভাস্কুলাইটিসের পক্ষে যায় না, কারণ IgA vasculitis usually occurs before the age of 20 years and it is predominantly a male disease. কিন্তু এখানে আমাদের পেশেন্ট 52, ফিমেল, এবং IgA vasculitis বা হেনক্সনলেন সেলফ লিমিটিং, বেশিরভাগ ক্ষেত্রে 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে কমপ্লিটলি ভালো হয়ে যায়, 3 মাস থাকে না। রেনল্ডস ছিল এই রোগীর, যেটা IgA ভাস্কুলাইটিসের ফিচার না। সুপ্রাম্যালিওলার আলসার্স, ফুড ড্রপ, হেপাটোস্প্লেনোমেগালি এবং নর্মাল IgA, এই সব কিছু আমাদেরকে নিচ্ছে যে দিস মে বি ক্রায়োগ্লোবুলিনেমিক ভাস্কুলাইটিস, এটা IgA ভাস্কুলাইটিস হবে না। আমরা এই জন্য সেকেন্ড লাইন ইনভেস্টিগেশনে গেলাম। রিউমাটয়েড ফ্যাক্টর ওয়াজ পজিটিভ, সেরাম C4 ওয়াজ 14, নর্মাল রেঞ্জ ছিল 16 to 48, তার মানে লো, কিছুটা লো। হেপাটাইট HbS Ag নেগেটিভ, অ্যান্টি HCVও নেগেটিভ, অ্যান্টি HCV অ্যান্টিবডি।
এই পেশেন্টের সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস করলাম, এখানে ডিফিউজ হাইপার গামা গ্লোবুলিনেমিয়া পাওয়া যাচ্ছিল। আমরা তার সুরাল নার্ভ বায়োপসি করলাম এবং সুরাল নার্ভ বায়োপসি দেখা গেল পেরিভাস্কুলার ইনফ্লামেটরি সেল ইনফিলট্রেট, এবং এখানে দেখা যাচ্ছে সেল ওয়ালেও ভেসেল ওয়ালেও কিন্তু ইনভেশন আছে। এই যে এখানে ভেসেল ওয়ালে ইনভেশন আছে, তার মানে দিস ইজ রিয়েলি ভাস্কুলাইটিস, স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এখন আমি একটু বলবো ক্রায়োগ্লোবুলিন বলতে আমরা কি বুঝাই। Cryoglobulins are immunoglobulins that aggregate or precipitates below physiological temperature, মানে 37 এর নিচে গেলে অ্যাগ্রিগেট করে কিংবা প্রিসিপিটেট করে। আমি একটু ক্রায়োগ্লোবুলিনের টাইপগুলো সংক্ষেপে এখানে দেখাচ্ছি। এটাকে আমরা তিনটা টাইপে ভাগ করি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 2টা হচ্ছে পিওর মনোক্লোনাল, আইদার আইজিজি, আইজিএম অর আইজিএ। এটা হয় লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার গুলোতে। টাইপ 2তে মিক্সড, মানে মনোক্লোনাল আইজিএম উইথ রিউমাটয়েড ফ্যাক্টর অ্যাক্টিভিটি, মানে এই ব্লাড নিয়ে টেস্ট করলে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ পাবো, প্লাস পলিক্লোনাল আইজিজি। এটা কমনলি পাওয়া যায় হেপাটাইটিস সি অ্যাসোসিয়েটেড ক্রায়োগ্লোবুলিনেমিয়াতে, এবং রেয়ারলি এটা এসেনশিয়াল, মানে কোনো কারণ নাই এমনও পাওয়া যায়। টাইপ 3টাও মিক্সড, মানে এই দুটা হচ্ছে মিক্সড পলিক্লোনাল অল আইসোটোপস, এখানে সবগুলো আইসোটাইপে থাকে, আইজিএম, আইজিজি, আইজিএ সবগুলোই থাকে, এবং আইজিএম কম্পোনেন্টের রিউমাটয়েড ফ্যাক্টর অ্যাক্টিভিটি থাকে। এইটা হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস বি দুটার সাথে অ্যাসোসিয়েশন পাওয়া গেছে, যদিও সিতে বেশি, বিতে একটু কম। আদার অটো ইমিউন ডিজিজেও পাওয়া যায়, এবং রেয়ারলি এসেনশিয়াল যে মানে যেগুলিতে কোনো কারণ পাওয়া যায় না এমনও পাওয়া যায়। তার মানে আমরা বলতে পারি যে এখন আসলে এসেনশিয়াল ক্রায়োগ্লোবুলিনেমিয়া হ্যাজ বিকাম ভেরি রেয়ার, এবং এটা যে রেয়ার হওয়া তার প্রধান কারণ হচ্ছে ডিসকভারি অফ হেপাটাইটিস সি ভাইরাস। এখন একটু ক্রায়োগ্লোবুলিনেমিয়া এবং ক্রায়োগ্লোবুলিন ভাস্কুলাইটিস সম্পর্কে কিছু বলবো। ফ্রিকোয়েন্সি অফ মিক্সড ক্রায়োগ্লোবুলিনেমিয়া in patients with chronic HCV infection was 10 to 15%, এবং predominantly সেটা টাইপ 2তে। Anti-HCV antibody এবং HCV RNA test were positive in 40 to 90% of patients with mixed cryoglobulinemia, এবং তার ক্লাসিক ট্রায়াড হচ্ছে পারপরা, আর্থ্রালজিয়া, ফ্যাটিক, এবং আর্থ্রালজিয়াটা সিমেট্রিক্যাল আর্থ্রালজিয়া ইন দ্য হ্যান্ডস অ্যান্ড নিজ। রিউমাটয়েড ফ্যাক্টর ইজ পজিটিভ, এবং C4 রিডাকশন, কমপ্লিমেন্ট 4 এর রিডাকশনটা ইজ কোয়াইট কমন। এটার মানে প্যাথোজেনেসিস সম্পর্কে বেশ কিছু আবিষ্কার হয়েছে, আমি বিশদভাবে সবকিছু বলবো না, তবে এটা জানা দরকার যে কন্ট্রিবিউশন অফ দ্য ডাইরেক্ট ইনফেকশন, কন্ট্রিবিউশন অফ অটো ইমিউনিটি এবং কন্ট্রিবিউশন অফ জেনেটিক প্রিডিসপোজিশন, তিনটারই পক্ষে বেশ কিছু প্রমাণ আছে। এখন একটু বলবো যে হোয়াট আর দ্য ইউনিক ফিচার্স অফ হেপাটাইটিস সি ভাইরাল এটিওলজি। একজন ক্রায়োগ্লোবুলিন ভাস্কুলাইটিসের পেশেন্টে কি দেখলে আমরা মনে করব দিস ইজ মোর লাইকলি টু বি ডিউ টু হেপাটাইটিস সি। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে সিক্কা সিমটমস, মানে ড্রাইনেস অফ মাউথ অ্যান্ড আইজ, পেইনফুল লেগ আলসার্স, রেনর্স, পারপুরা, পেরিফেরাল নিউরোপ্যাথি, গ্লোমেরুলোনেফ্রাইটিস, আর্থাইটিস, এগুলো যদি থাকে তার মধ্যে সবচেয়ে বেশি মানে আউটস্ট্যান্ডিং হচ্ছে সিক্কা সিমটমসটা। আমরা আমাদের পেশেন্টে একটু রিভিজিট করলাম এবং দেখলাম যে তার একটু মাইল্ড ডিফিকাল্টি সোয়ালোয়িং, এবং এই ডিসফেজিয়াটা হচ্ছে ট্রান্সফার টাইপ, মানে মুখ থেকে বুকে বোলাসটাকে ট্রান্সফার করার ডিফিকাল্টি, এটাকে বলা হয় ট্রান্সফার টাইপ অফ ডিসফেজিয়া। গ্রিটি সেন্সেশনস ইন দ্য আইজ, ফ্যাটিকটা প্রোফাউন্ড, এবং HCV RNA, যদিও অ্যান্টি HCVটা পজিটিভ ছিল না, নেগেটিভই ছিল। আমরা আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি কলিগ একজন আমার মানে কন্টেম্পোরারি, তাকে রেফার করেছিলাম আমরা। তিনি বললেন, একটু জোর দিয়েই বললেন যে আপনারা HCV RNAটা করে দেখেন, কারণ এই অ্যান্টি HCV নেগেটিভ হয়েও কিন্তু HCV RNA পজিটিভ হতে পারে, এবং বললেন যে এই পেশেন্ট মাল্টিপল কোর্সেস অফ গ্লুকোকর্টিকয়েড পেয়ে গেছে, তার অ্যান্টিবডিটা ফলস নেগেটিভও আসতে পারে, এবং ঘটনাচক্রে এই পেশেন্টের আমরা HCV RNAটা পজিটিভই পেলাম। থেরাপিউটিক ক্লাসিফিকেশন যদি আমরা করি, ক্রায়োগ্লোবুলিন ভাস্কুলাইটিস দুটা ভাগে ভাগ করা হয়, একটা মাইল্ড আর একটা মডারেট টু সিভিয়ার। মাইল্ড বলতে আমরা বুঝাবো যেখানে আসলে বেসিক্যালি অর্গান ইনভলভমেন্ট নাই, আর সিভিয়ার বলতে কিউটিনিয়াস আলসার, ডিজিটাল গ্যাংগ্রিন, গ্লোমেরুলোনেফ্রাইটিস, প্রোগ্রেসিভ নিউরোপ্যাথি, নট স্টেবল নিউরোপ্যাথি না, প্রোগ্রেসিভ নিউরোপ্যাথি, জিআই, পালমোনারি, কার্ডিয়াক আর CNS ভাস্কুলাইটিস যদি থাকে সেগুলিকে আমরা বলবো মডারেট টু সিভিয়ার।
মাইল্ড ডিজিজের ট্রিটমেন্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিভাইরাল ড্রাগস, যেটা স্যার একটু আগে বললেন, কম্বিনেশন অফ নিউ ডাইরেক্ট অ্যান্টিভাইরাল ড্রাগস সাচ এজ সফসবুভির প্লাস লেডিপাসভির অর ডিক্লাস্টাভির, এই কম্বিনেশনটা ব্যবহার করা হয়। কখনো কখনো একটা ফাস্টার সিমটোমেটিক রিলিফের জন্য ওরাল কলচিসিন অথবা গ্লুকোকর্টিকয়েড অ্যাড করা হয়, কিন্তু এখানে মেইনস্টে অফ ট্রিটমেন্ট হচ্ছে এই অ্যান্টি ভাইরাল ড্রাগস, কম্বিনেশন অফ ডাইরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরালস। যদি মডারেট টু সিভিয়ার হয় তাহলে গ্লুকোকর্টিকয়েড দিতে হবে। ইন সিভিয়ার কেসেস, মানে ভেরি সিভিয়ার কেসেস, glucocorticoid therapy is initiated with methylprednisolone pulses, pulse methylprednisolone, IV pulse methylprednisolone for 2 to 3 days. অনেকেরই অ্যাডিশনাল ইমিউনোসাপ্রেসিভ ড্রাগসও দরকার হয় এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিভাইরাল এজেন্টস। আমি এখানে দেখাচ্ছি উইন্ট্রোপ, তিনি 1933 সাল, যখন ওনার বয়স 34, 1901-এ জন্ম, তিনি মারা গেছেন 1986-এ যখন ওনার 87 বছর। কিন্তু 1933 সাল যখন ওনার বয়স 34, তখনই তিনি প্রথম এই ক্রায়োগ্লোবুলিন সম্পর্কে রিপোর্ট করেন। পৃথিবীতে এইটাই ছিল প্রথম ক্রায়োগ্লোবুলিনের রিপোর্ট। এবার আমি একটু সেকেন্ড কেস সিনারিওতে যাব। 66-year-old ম্যান কমপ্লেইনস অফ মাইল্ড পেইন ইন দ্য হ্যান্ডস অ্যান্ড নিজ, গ্রিটি ফিলিং ইন দ্য আইজ, নিড ফর সিপস ডিউরিং ফুড ইনটেক, মাঝে মধ্যে খাবারের মাঝে মধ্যে পানি খেতে হয়। অ্যাডিশনাল সিমটমস হচ্ছে ফ্যাটিক, ফটোসেনসিটিভিটি। ফিজিক্যাল এক্সামিনেশনে পাওয়া যাচ্ছে টেন্ডার মেটাকার্পোফ্যালেঞ্জিয়ালস, প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়ালস, রিস্ট, নিজ। আর আদার সিস্টেমস ওয়ার আনরিমার্কেবল, তেমন কিছু ছিল না। এবং তার বাইল্যাটারাল প্যারোটিড সোয়েলিং যে দেখা যাচ্ছে এখানে। এখানে আমরা দেখি একটা পুল অফ স্যালাইভা ইন দ্য ফ্লোর অফ মাউথ। এখানে স্যালাইভা, আমরা সবাই নিজের মুখ যদি হা করে আয়নার সামনে দাঁড়াই তাহলেও কিন্তু দেখতে পারবো যে ওখানে স্যালাইভা সবসময় থাকেই। স্যালাইভা না থাকাটা ড্রাইনেসের একটা লক্ষণ, এবং ওনার এখানে কোনো স্যালাইভা ছিল না। আমরা শার্মার টেস্ট করি এই ব্লটিং পেপার চোখে দিয়ে, এবং তাতে লেফট সাইডে 4 মিলিমিটার ওয়েটিং হয়েছে, রাইট সাইডে 7 মিলিমিটার। নর্মালি ওয়েটিং হয় নর্মাল ইন্ডিভিজুয়ালদের অ্যাটলিস্ট 10, 5-এর নিচে গেলে আমরা পজিটিভ বলি। ল্যাবরেটরি টেস্টে ইউরিন, আরই, এএলটি, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস এগুলি নর্মাল, ESR 42, CRP 13, রিউমাটয়েড ফ্যাক্টর এন্ড ANA পজিটিভ, কিন্তু NTCCP নেগেটিভ, মানে রিউমাটয়েড ফ্যাক্টরের সাথে এটা একটু ইনকোহেরেন্ট হয়ে যাচ্ছে। NT-DSDNA, NT-SM, NT-ফসফোলিপিড এই সবই নেগেটিভ, মানে আমরা এসিডি রুল আউট করার জন্য এগুলি করলাম, এই সব কিছুই নেগেটিভ। এবং NT-CCP নেগেটিভ হয়ে রিউমাটয়েড আর্থ্রাইটিসটাকে একটু কোশ্চেনে ফেললো, কিন্তু একদম জোর দিয়ে আমরা বলতে পারি না, কারণ আমরা NT-CCP নেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিসও পাই। আর HBsAg নেগেটিভ, NT-SSA নেগেটিভ, NT-SSB নেগেটিভ। NT-SSA, SSB এগুলো হচ্ছে প্রাইমারি শোগ্রেনের মানে অ্যান্টিবডিজ, এগুলো ছিল নেগেটিভ। আমরা প্যারোটিড গ্ল্যান্ডের আলট্রাসোনোগ্রাফি করলাম, আমাদের ডিপার্টমেন্টে এই মেশিন আছে রিউমাটোলজিতে, বিএসসিতে, এবং সেখানে দেখা যাচ্ছে ওয়েভি প্যাটার্ন, এবং এখানে লিনিয়ার মানে রেডিও মানে ইকো ডেন্স শ্যাডোজ আছে লিনিয়ার এখানে উপস্থিতি। এটা হচ্ছে নর্মাল স্যালাইভারি গ্ল্যান্ড, আর এটা হচ্ছে মানে অ্যাবনর্মাল, বলা হয় যেটা শোগ্রেন সিনড্রোমের জন্য ডায়াগনস্টিক, যদিও ইট ডাজন্ট স্পিক নেসেসারিলি ইন ফেভার অফ প্রাইমারি শোগ্রেন, প্রাইমারি সেকেন্ডারি সবগুলোতেই স্যালাইভারি গ্ল্যান্ডে এইরকম পাওয়া যেতে পারে। এখানে স্যালাইভারি গ্ল্যান্ড বায়োপসি দেখাচ্ছি, এই রোগী আমরা বায়োপসিটা করি ল্যাবিয়াল, আমরা লিপ বায়োপসি করে করছি, এবং এইখানে এগুলি হচ্ছে মানে লিম্ফোসাইট অ্যাগ্রিগেটস, এগুলিকে বলা হয় লিম্ফোসাইটিক ফোকাস, এবং এই ফোকাস যতগুলো থাকে একটা নির্দিষ্ট পেরিমিটারের মধ্যে সেটাকে বলা হয় মানে ফোকাস স্কোর। মানে সেই পেরিমিটারের মধ্যে এই পেশেন্টের 2টা ফোকাস ছিল, যার জন্য আমরা বলবো ফোকাস স্কোর ওয়াজ 2। ফোকাস স্কোর 1 ইজ রিকোয়ার্ড ফর এস্টাবলিশিং দ্য ডায়াগনোসিস অফ শোগ্রেন সিনড্রোম। এটাকে কখনো কখনো ক্রনিক লিম্ফোসাইটিক সায়াল অ্যাডেনাইটিস বলেও বলা হয়ে থাকে। তা শোগ্রেন সিনড্রোম সম্পর্কে অল্প কিছু আলোকপাত করব। শোগ্রেন syndrome is a chronic inflammatory autoimmune disorder characterized by diminished lacrimal and salivary gland function with resultant dryness of the eyes and mouth. এখন হেপাটাইটিস সির সাথে এটার কি সম্পর্ক? Sika symptoms are present in 20 to 30% of patients
ইনফেক্টেড উইথ হেপাটাইটিস সি, মানে হেপাটাইটিস সি দিয়ে যাদের ইনফেকশন, শোগ্রেন থাকার দরকার নাই, তাদেরই 20-30%এই ড্রাইনেস অফ মাউথ এবং আইস থাকতে পারে। 5% অফ শোগ্রেন সিন্ড্রোম পেশেন্টস হ্যাভ হেপাটাইটিস সি ভাইরাস, 5% থাকে। এবং মেনি ক্লিনিক্যাল অ্যান্ড হিস্টোলজিক্যাল সিমিলারিটিস বিটুইন প্রাইমারি শোগ্রেন সিন্ড্রোম অ্যান্ড হেপাটাইটিস সি ভাইরাস অ্যাসোসিয়েটেড সেকেন্ডারি শোগ্রেন সিন্ড্রোম, ক্লিনিক্যাল ফিচার্সে প্রচুর মিল থাকে। এখন এই পেশেন্টে আমরা বলবো যে এইচসিভি অ্যাসোসিয়েটেড যে শোগ্রেন সিন্ড্রোম, প্রাইমারি শোগ্রেন সিন্ড্রোম থেকে তাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব। এইচসিভি অ্যাসোসিয়েটেড শোগ্রেন সিন্ড্রোমে পেশেন্টস আর ইউজুয়ালি এল্ডারলি, মেল। এটা হয়তো অনেকেই না জানা নাও থাকতে পারে যে প্রাইমারি শোগ্রেন সিন্ড্রোম কিন্তু এক্সক্লুসিভলি ফিমেল ডিজিজ। বলা হয় যে ফিমেল ইস টু মেল রেশিও 9:1, কিন্তু এটা মেলেরও হয়। কমন সিমটমস হচ্ছে আর্থ্রালজিয়া অ্যান্ড ফটোসেন্সিভিটি, হাইপোকমপ্লিমেন্টেমিয়া, ক্রায়োগ্লোবুলিনেমিয়া, এগুলোও থাকবে। আমাদের প্রাইমারি শোগ্রেনে কিন্তু ক্রায়োগ্লোবুলিনেমিয়া থাকার কথা না, হাইপোকমপ্লিমেন্ট থাকতে পারে, কিন্তু নট অ্যাজ কমন অ্যাজ ইন মানে ক্রায়োগ্লোবুলিন ভাস্কুলাইটিস আর হেপাটাইটিস সি ডিজিজ। রিউমাটয়েড ফ্যাক্টর এবং এএনএ কিন্তু ঘটনাচক্রে দুর্ভাগ্যক্রমে দুটাতেই পজিটিভ হতে পারে, প্রাইমারি শোগ্রেনও পজিটিভ, হেপাটাইটিস সি অ্যাসোসিয়েটেড শোগ্রেনও পজিটিভ। অ্যান্টি এসএসএ অ্যান্ড অ্যান্টি এসএসবি, যেটা প্রাইমারি শোগ্রেনের অটো অ্যান্টিবডিজ, এগুলো ফ্রিকোয়েন্টলি নেগেটিভ ইন এইচসিভি অ্যাসোসিয়েটেড শোগ্রেন সিন্ড্রোম। এবং এইচসিভি অ্যাসোসিয়েটেড শোগ্রেন সিন্ড্রোম ন্যাচারালি মোর অ্যামেনেবল টু অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট, কিন্তু নট ইন্টারফেরন বেসড। ইন্টারফেরন মে ওয়ার্সেন ইমিউনোলজিক্যাল ম্যানিফেস্টেশন। কাজে এখানে আমাদের কিন্তু অ্যান্টিভাইরাল দিতে গেলে এই ডাইরেক্ট অ্যান্টিভাইরাল, যেটা 2014-এর পর থেকে রিকমেন্ড করা হচ্ছে, সেই ট্রিটমেন্টটি দিতে হবে। আমাদের এখানে এই পেশেন্টের কি ছিল, 66 ইয়ার ওল্ড ম্যান, রিউমাটয়েড ফ্যাক্টর এবং এনএ ওয়ার পজিটিভ, যেটা দুটাতে পজিটিভ পারে, কিন্তু অ্যান্টি এসএসএ অ্যান্টি এসএসবি ওয়ার নেগেটিভ। এই সব কিছু বিবেচনা করে আমরা অ্যান্টি এইচসিভিও করলাম, দ্যাট ওয়াজ অলসো পজিটিভ, অ্যান্ড দ্য পেশেন্ট রেসপন্ডেড টু ডাইরেক্ট অ্যাক্টিং অ্যান্টি ভাইরাল ট্রিটমেন্ট কম্বিনেশন। এবং এখানে আমি বলবো যে এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয় ছিল, কারণ প্রাইমারি শোগ্রেন সিন্ড্রোমে আমরা নানানভাবে ট্রিটমেন্ট দিই, আমরা কখনোই খুব স্যাটিসফ্যাক্টরি ট্রিটমেন্ট পাই না। কাজেই দিস ইজ এ ফর্ম অফ শোগ্রেন সিন্ড্রোম যেখানে আমরা অত্যন্ত রিওয়ার্ডিং একটা ট্রিটমেন্ট আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে কনরাড শোগ্রেন। তিনিও কিন্তু, তার জন্ম হচ্ছে 1899 সালে। তিনি যখন প্রথম কেরাটোকনজাংটিভাইটিস সিক্কার প্রেজেন্ট করছেন, পাবলিশ করেন, তখন 1933, ওনার বয়স 32। এবং এই শোগ্রেন সাহেব এবং উইন্ট্রপ সাহেব, এই দুইজন কিন্তু দীর্ঘদিন বাঁচলেও কিন্তু তারা প্রমাণ করে দিয়েছেন যে পৃথিবীতে যেই দুইটা ঘটনা দিয়ে তারা তাদের নামটাকে অন্তত 2-3 শতাব্দীর জন্য স্থায়ী করে ফেলছেন। অ্যাটলিস্ট 1 শতাব্দী তো আমরা বলতেই পারি। উইন্ট্রপ স্যার আমরা সবাই জানি, সেগুলো, সেই আবিষ্কারগুলো তারা করেন 32 এবং 34 বছর বয়সে। এবার আমি যাব সিনারিও 3, 38 ইয়ার ওল্ড ম্যান, bilateral symmetrical painful joints of the upper limbs for 10 months. এটা একেবারে ক্লাসিক রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতন, হ্যান্ডস, রিস্ট, এলবো, শোল্ডার্স, স্টিফনেস ইন দ্য রিজিয়নস অফ দ্য রাইট শোল্ডার, নো পেইন ইন দ্য লোয়ার এক্সট্রিমিটি, ব্যাক অর নেক, এগুলিতে কোনো পেইন ছিল না, কোনো এনথেসাইটিস ছিল না, কোনো ড্যাকটাইটিস ছিল না, যেগুলো আমরা সেরোনেগেটিভে পাই, স্পন্ডাল আর্থ্রাইটিসে, রিউমাটয়েড আর্থ্রাইটিসে পাই না। তার মানে এটা একটা ক্লাসিক রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতনই পিকচার। No family history of rheumatoid disease, no history of uveitis, psoriasis, যেগুলো আমরা আমাদের রিউমাটিক ডিজিজের রোগীদের ক্ষেত্রে জিজ্ঞেস করি, মাঝে মধ্যে পজিটিভ পেলে আমরা উৎফুল্ল হই, ইউরেকা ইউরেকা, আমাদের মনটা ইউরেকা ইউরেকা বলে ডাক দিতে থাকে, এগুলো কিছুই ছিল না। ফিজিক্যাল সাইন্স ছিল সোয়েলিং ইন দ্য রাইট রিস্ট অ্যান্ড মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্টস। ইনভেস্টিগেশনে ইউরিন আরই নর্মাল, mild polymorphonuclear leukocytosis with raised acute phase reactants, মানে ESR CRP এগুলো raised ছিল। Rheumatoid factor was positive in high titer, but anti-CCP was negative. ওই আগের সেই শোগ্রেনের মতন একই পিকচার, anti-CCP নেগেটিভ। SI joints were also normal. কাজেই আমাদের what are the reasons for persuading further persuade করার রিজনটা কি ছিল? এজ, সেক্স এবং anti-CCP নেগেটিভিটি। এইজটাও
হচ্ছে young age for rheumatoid arthritis. Sex, male sex was also a weak point, of course, against rheumatoid arthritis and ACPA negativity. আমরা এটা দেখাচ্ছি আমি রিউমাটয়েড আর্থ্রাইটিস হ্যান্ড্রিক্স, এটা কিন্তু আমাদের রোগীর না। এবং এখানে দেখা যাচ্ছে এই যে এই জয়েন্টটা, এখানে জয়েন্ট স্পেস ন্যারোড এবং কিছু ইরোশন আছে কম্পেয়ার টু আদার জয়েন্টস। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটাকে দেখানোর জন্যই। আর আমাদের রোগীর এক্সরেটা ছিল এমন ক্লিয়ার, তার কোনো জয়েন্টে কোনো জয়েন্ট স্পেস ন্যারোইং নাই, ইরোশন নাই। কাজেই আমরা সাবসিকুয়েন্ট ওয়ার্কআপে গেলাম। সেরাম ফেরিটিন 320 মিলিগ্রাম, এটা আমরা করছিলাম অ্যাডাল্ট স্টিলস ডিজিজের জন্য। এটা নর্মাল, মানে নর্মালের কাছাকাছি। এটা আমরা অ্যাডাল্ট স্টিলসে পাই অ্যাবাভ 5000, অমন কিছু না। এএনএ ছিল নেগেটিভ, তার মানে আমাদের এসএলইর পক্ষেও যাচ্ছে না। অ্যান্টি এসএসএ নেগেটিভ, মানে প্রাইমারি শোগ্রেনের দিকেও যাচ্ছে না। এবং বাট অ্যান্টি এইচসিভি ওয়াজ পজিটিভ, তার মানে হেপাটাইটিস সি, এটার থেকে আমরা কিছুটা এগিয়ে গেলাম। এখন হোয়াট আর দ্য ডিস্টিংটিভ ফিচার্স অফ এইচসিভি পলিআর্থ্রাইটিস? দ্য অ্যাবসেন্স অফ আর্টিকুলার ইরোশনস অ্যান্ড ডিফর্মিটি, absence of subcutaneous nodules, and absence of citrullinated peptide antibody, মানে ACPA নেগেটিভ হয় এখানে। কাজে এগুলো আমাদের এই রোগীর সাথে মিলেও যাচ্ছে। এখন আমি এইচসিভি এবং আর্থ্রালজিয়া সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো। Polyarthralgia is the most common rheumatologic symptoms associated with hepatitis C, reported in 40 to 80% of patients. 20% of HCV infected patients suffer from arthralgia during a 1-year follow-up period. Clinically, it may be impossible to distinguish between rheumatoid arthritis and HCV-related arthritis. Rheumatoid factor positivity is approximately 70 to 80% in RA, but 54 to 82% in HCV-related arthritis. মানে সমান সমানই আমরা ধরতে পারি। HCV-related arthritis may be divided into arthritis associated with mixed cryoglobulinemia আর আর্থ্রাইটিস নট অ্যাসোসিয়েটেড উইথ মিক্সড, এই দুটা ভাগে আমরা ভাগ করতে পারি। ট্রিটমেন্ট আমরা কিভাবে করব? দ্য থেরাপিউটিক অ্যাপ্রোচ টু হেপাটাইটিস সি ভাইরাস রিলেটেড আর্থ্রাইটিস রিমেইনস লার্জলি এম্পিরিক্যাল। মেইন স্টেম ট্রিটমেন্ট হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন প্লাস লো ডোজ গ্লুকোকর্টিকয়েড এন্ড অর নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। আবার সাইক্লোস্পোরিনের যেহেতু কিছু অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে, এই জন্য কোনো কোনো অথরিটি হাইড্রক্সিক্লোরোকুইনের জায়গায় সাইক্লোস্পোরিনও ব্যবহার করেন। এবং এই যে ডাইরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরালের যে কম্বিনেশন, সেটা নিয়ে এখন দুইটা ট্রায়াল চলছে এখনো। প্রিলিমিনারি রেজাল্টস আর প্রমিজিং, কিন্তু এখন পর্যন্ত আমরা ফাইনাল রেজাল্ট পাইনি। এখন হোয়াট আর দ্য রিউম্যাটিক ডিজিজেস অ্যাসোসিয়েটেড উইথ এইচসিভি? আমি এখানে শুধু তিনটা নিয়ে ডিসকাস করলাম। একটা শোগ্রেন সিনড্রোম, একটা আর্থ্রাইটিস, আর একটা হচ্ছে ক্রায়োগ্লোবুলিনেমিক ভাস্কুলাইটিস। কিন্তু এছাড়াও অস্টিওস্ক্লেরোসিস, পলিআর্থ্রাইটিস নোডোসা, এগুলো হতে পারে। এবং আর্থ্রাইটিসের মধ্যে একটা ছোট পার্সেন্টেজে কিন্তু মানে টিপিক্যাল রিউমাটয়েড না, অলিগো আর্টিকুলার আর্থ্রাইটিসও হতে পারে। সবকিছুই, অনেক কিছুই হতে পারে। আর এছাড়া আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এরকম একটা ধারণা আমাদের দেশে প্রচলিত, আমাদের ডাক্তারেরা সেটা করেন। কিন্তু অল রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ arthritis are not rheumatoid arthritis. There are others like psoriatic arthritis, SLE, type 2 lepra reaction, এগুলোতেও রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ হয়। প্রাইমারি শোগ্রেন সিনড্রোম, ক্রায়োগ্লোবুলিন ভাস্কুলাইটিস এবং HCV রিলেটেড আর্থ্রাইটিস, এগুলোতেও রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ হয়। এবং এই শেষ তিনটাই কিন্তু HCV হেপাটাইটিস সি ভাইরাস অ্যাসোসিয়েটেড হতে পারে। এখানে আমি দেখাচ্ছি এই হেপাটাইটিস সি ইনফেকশনে কোন কোন অ্যান্টিবডি পজিটিভ হতে পারে, অটো অ্যান্টিবডি। রিউমাটয়েড ফ্যাক্টর 45 to 70%, ক্রায়োগ্লোবুলিন 40 to 60%, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিজ 10 to 40%, আর অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি হচ্ছে 7-27%। তার মানে এগুলো পজিটিভ হয়। এগুলি আমাদেরকে আরো কনফিউজ করে ফেলে। তা আমি এগুলো দেখিয়েই আমার কনক্লুডিং স্লাইডে চলে আসলাম। হেপাটাইটিস সি ভাইরাল ইনফেকশন ইজ এ ব্রড স্পেকট্রাম ম্যাসকুয়েরেডর, অনেক কিছুকে মিমিক করতে পারে, কনফিউজ করতে পারে। দ্য প্রেজেন্স অফ হেপাটাইটিস সি ভাইরাস শুড বি সর্ট ফর ইন পেশেন্টস উইথ আনএক্সপ্লেইনড রিউম্যাটিক সিমটম, তাদের ক্ষেত্রে আমাদের সার্চ করা উচিত। রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভিটি and autoantibody panels may be misleading, so clinical insight is inescapable. এই যে ক্লিনিক্যাল নলেজ, কেন আমি ক্রায়োগ্লোবুলিন বললাম, কেন আমি শোগ্রেন বললাম, তারপরে কেন আমি আবার HCV অ্যাসোসিয়েটেড বলতে যাচ্ছি, এই সব কিছুর পক্ষে কিন্তু ক্লিনিক্যাল ক্লুজ থাকে।
কাজেই একটা ক্লিনিক্যাল ইনসাইট ইজ ইনএসকেপেবল। সবাইকেই আমার এই লেকচারটা শোনার জন্য আমি থ্যাঙ্কস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন। আমাদের অনেক কোশ্চেন আছে, আমরা মাত্র 6টা কোশ্চেন নিব। বিফোর গোয়িং টু কোশ্চেন আনসার সেশন, আমাদের চেয়ারপারসন যদি আজকে দুটো সেশন সম্বন্ধে কিছু বলেন, তারপর আমরা কোশ্চেন আনসার সেশনে চলে যাব। স্যার একটু আনমিউট করে নিতে হবে, স্যার একটু আনমিউট করে নিতে হবে। কথা হলো যে সি হেপাটাইটিস তো মোটামুটি একেবারে রেয়ার না, তো অনেক পাওয়া যায় এটা। সুতরাং এর চিকিৎসার সম্বন্ধে, যেহেতু চিকিৎসা এফিসিয়েন্ট চিকিৎসাও আছে, তার চিকিৎসা সম্বন্ধে মোটামুটি সম্যক ধারণা থাকা প্র্যাকটিসিং ফিজিশিয়ানদের দরকার যেটা। এবং আমি মনে করি আজকে যেজন বক্তা বলেছেন দুজনে কি এত বিশাল টপিক সংক্ষেপে খুবই ভালো প্রেজেন্ট করেছেন। এখানে ব্যক্তিগতভাবে আমি দুইজনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। দুইজনে আমার কন্ট্রিবিউশনটা খুব বড় করে দেখিয়েছেন। আসলে আমার কন্ট্রিবিউশন তো বড় কিছু না, এরা তাদের শশা মহিমায় ধন্য। তবে যদি ওই পুরানো একটা কথা বলি যে বলেছে যে ছাত্র পুত্রের সাথে কখনো জয়ী হইতে পারবে না, এই কথাটা শুনেছে? আতিক, শুনেছো তুমি এই কথাটা? জি স্যার, এটা স্যার আমি প্রায় উদাহরণ দিই, রোস্তম সোহরাবের কাহিনীর মতো আর কি। ছাত্র পুত্রের কিন্তু স্যার আপনি রোস্তমের কাছে স্যার আমরা সোহরাব হতে পারিনি আর কি। কিন্তু কিন্তু পরেরটা সুন্দর লাইনটা যে পরাজয় আনন্দ, সেটা নাম হলো সেটা। আমার ব্যক্তিগতভাবে আমি তো যেহেতু এখন আর এসব টপিক নিয়ে পড়াশোনার সময় পাইনি, এসব মিটিং অ্যাটেন্ড করেই যেটু আপ টু ডেট থাকা যায় তাই। এই আমি শুধু একটা বলবো যে এই মিটিং এর মাধ্যমে যদি এই কি বলি সাম সর্ট অফ অ্যালগরিদম এবং এই চিকিৎসার যে প্রণালী সংক্ষেপে জেনারেল ফিজিশিয়ানরা কতদূর যাওয়া উচিত না কি করা উচিত, এটা গাইডলাইন যদি ডিস্ট্রিবিউট করা হয়, যা বাংলাদেশ গ্যাস্ট্রো এন্টারোলজি সোসাইটি, রিউমাটয়েড সোসাইটি যদি করে, তাহলে পাবলিকের জন্য খুবই উপকার হবে। আমি আর সময় নেব না, আমি নিজে আমি খুবই বেনিফিটেড এটা শুনে, বিকজ এত কমপ্লেক্স টপিককে এত সিম্পল করে বলা হয়েছে। আমি মনে করি আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারা এতে শুনে থাকলে সবাই উপকৃত হবেন। আমি দুইজন স্পিকারকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ স্যার। আমি আপনাকে একটু জানিয়ে রাখি স্যার, আমরা এই পর্যন্ত স্যার 13টা পাবলিকেশন করে ফেলেছি এবং খুব শীঘ্রই এই হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি প্রফেসর মাহমুদ হাসান এবং প্রফেসর আতিকুল হক স্যারের সব প্রেজেন্টেশন মিলিয়ে স্যার আমরা পাবলিকেশন করে ফেলবো এবং আশা করি স্যার পাবলিকেশনের ওপেনিং এর দিন আপনিও থাকবেন। আমি স্যার সরাসরি কোশ্চেন আনসার সেশনে চলে যাচ্ছি স্যার। আসলে 50টার মতো কোশ্চেন আছে, আমি 6-7টা কোশ্চেন নিয়ে আমরা শেষ করব। আর আমাদের কুইজ 3 মিনিটের একটা কুইজ সেশন আছে, অলরেডি ফর্মটা দেওয়া আছে, সবাই পূরণ করে রাখবেন। Sir, first question to Professor Mahmood Hassan, sir. Sir, can hepatitis C virus co-infection present with hepatitis B virus infection? থ্যাংক ইউ। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এটা নিয়ে বলার সুযোগ পাইনি, অনেকগুলো জিনিস আমি অ্যাভয়েড করে যাইনি ঠিক, মানে বলার টাইম পাইনি আর কি। তার মধ্যে একটা হলো কো ইনফেকশন। তো হেপাটাইটিস বি এবং সি কো ইনফেকশন দুটোই তো প্যারেন্টালি ট্রান্সমিটেড, কাজেই অনেক রোগীর একসাথেই হয়। তো দেখা গেছে যে এই দুটো একসাথে থাকলে হেপাটাইটিস সির এটা হচ্ছে প্রিডমিনেন্ট, অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাসের যে ডিএনএ এটা খুব কম থাকে বা থাকে না, কিন্তু হেপাটাইটিস সির চিকিৎসা দেওয়ার সময় অথবা চিকিৎসা দেওয়ার পরে এটা ফ্লেয়ার আপ করতে পারে। কাজে নিয়ম হচ্ছে যে হেপাটাইটিস সি ডায়াগনোসিস হলে এইচবিএসএজি করতে হবে, অ্যান্টি এইচসিভি করতে হবে এবং এইচসিভি আরএনএ করতে হবে। যদি এইচবিভি ডিএনএ করতে হবে, তারপর এইচবিএসএজি, অ্যান্টি এইচবিসি এবং
এইচবিভি, ডিএনএ, এই তিনটা জিনিস করতে হবে। করে যদি ডিএনএ পজিটিভ থাকে তো চিকিৎসা করতেই হবে। কিন্তু যদি তার ডিএনএ নেগেটিভ থাকে কিন্তু এইচবিএসএজি পজিটিভ থাকে, তাহলেও তাকে চিকিৎসা দিতে হবে, এবং চিকিৎসাটা যাতে ফ্লেয়ার আপ না করে, এবং চিকিৎসাটা চলবে হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসা শেষ হওয়ার আরো 12 সপ্তাহ পরে, তাহলে রিস্কটা কমে যায়। আর যারা অ্যান্টি এইচবিসি পজিটিভ তাদেরকে চিকিৎসা দেওয়া লাগবে না, কিন্তু তাদেরকে অবজারভেশনে রাখা দরকার হবে, যে কোনো সময় যদি দেখা যায় যে তাদের অ্যান্টি এইচসিভি থেরাপি ফর এইচসিভি দেওয়া হচ্ছে কিন্তু লিভার ফাংশন আপনার কি বলা যায় যে লিভার ফাংশনের অ্যাগ্রাভেশন দেখা যাচ্ছে, এএলটি বাড়ছে, তখন আপনার ডিএনএ করে দেখতে হবে এবং প্রয়োজনে চিকিৎসা দিতে হবে। কাজেই এটা আরো হয়তো বলার যেত আর কি, কিন্তু সংক্ষেপে এইটুকুই আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। নাও ওভার টু প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যার। স্যার, হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট বিটুইন Sjogren syndrome and HCV associated Sitka syndrome apart from histological features? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে সত্যিকার অর্থে অ্যাপার্ট ফ্রম বলার দরকার ছিল না, কারণ হিস্টোলজিক্যাল ফিচার যেটা আমি দেখাইছি সেটা কিন্তু হেপাটাইটিস সির Sjogrenও থাকবে, কাজেই ওইটা দিয়ে আমাদের ডিফারেন্সিয়েট করার কোনো সুযোগ নাই। কিন্তু আমি যেটা বললাম, যেমন এই ইয়েতে কি বলে হেপাটাইটিস সি Sjogren, সেখানে অ্যান্টি এসএসএ অ্যান্টি এসএসবি ওগুলো নেগেটিভ হবে, সেখানে অ্যান্টি এইচসিভিটা পজিটিভ থাকবে, এবং সেখানে আমরা ক্রায়োগ্লোবুলিনসও পেতে পারি, যেটা আমরা প্রাইমারি Sjogrenে পাবো না। সত্যিকার অর্থে ক্লিনিক্যালি এই দুটার মধ্যে খুব বেশি কনফিডেন্টলি ডিফারেন্সিয়েট করাটা একটু কঠিন। কিন্তু ওই এইজ সেক্স, যেমন আসলে প্রাইমারি Sjogren ইজ এ ডিজিজ অফ দ্য মিডল এজেড উমেন, যেখানে হেপাটাইটিস সির Sjogrenটা হয় সচরাচর এলডারলি, এবং সেখানে মেল টু ফিমেল রেশিও সমান সমান, কিন্তু মেল পেলে আমাদের মনে করতে হবে দিস মে নট বি প্রাইমারি, দিস মে বি সেকেন্ডারি। কিন্তু আসলে সত্যিকার অর্থে যদি কনফিউশন থাকে, বেস্ট হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাসটা করে দেখা। Thank you, sir. Now over to Professor Mahmood Hassan, sir. Sir, why 70 to 80% C develops chronicity? Sir, first question, এবং সাথে হেপাটাইটিস সি কি কমপ্লিটলি কিউরেবল কিনা এটাও জানতে চাইছেন একজন। হ্যাঁ, এটা প্রথম কথা হচ্ছে যে কেন ক্রনিক হয় এটা তো আপনার আসলে জানা নাই। কতগুলো জিনিস ফেনোমেনা দেখা গেছে যে আপনার টি সেল রেসপন্স বোথ টি আপনার T4 এবং T8 এইগুলো আপনার পুয়ার, কিন্তু কেন পুয়ার হলো এবং আপনার এটাকে কিভাবে স্ট্রেংথেন করা যায় এগুলো আসলে এখনো আবিষ্কার হয় না। আবিষ্কার হলে আপনার আরো ওই জিনিসটা হয়তো সহজ হতো বোঝা আর কি। তো কাজেই এটা একটা মোস্টলি ইমিউনোলজিক্যাল ফেনোমেনা, অ্যাকিউট থেকে ক্রনিসিটিতে যায় কেন, সবার যায় না, কারো কারো যায়, বেশিরভাগেরই যায়, এটা জানা নাই। তো আমি বলবো যে এটা নিয়ে খুব বেশি চিন্তা করারও কিছু নাই, কারণ ক্রনিক হয়ে গেলে আমাদের সমস্যা নাই, আমরা চিকিৎসা দিতে পারবো। এবং উনি যে প্রশ্ন করেছেন এই যে SVR12 মানে কিওর, এইটা হচ্ছে আপনি দেখেন হেপাটাইটিস বি কিন্তু কিওর করা যায় না, এটাকে চিকিৎসা করা যায় টু কিপ ইট আন্ডার কন্ট্রোল। HIV ইনফেকশন কিওর করা যায় না, ইট ইজ কেপ্ট আন্ডার কন্ট্রোল বাই ড্রাগস। কিন্তু এই একটা ভাইরাল ডিজিজ HCV, যেটা আপনার যেই জেনোটাইপই হোক, আপনার বিভিন্ন ধরনের কম্বিনেশন অফ ডাইরেক্টলি অ্যাক্টিং অ্যান্টিভাইরাল ব্যবহার করে SVR12 অর্জন করা মানে কি, অর্থাৎ যার 12 সপ্তাহ চিকিৎসা শেষ হওয়ার 12 সপ্তাহ পরে আর RNA আনডিটেক্টেবল থাকে, সে কিওর। ফলো আপে দেখা গেছে যে এর আপনার 99 পয়েন্ট সামথিং, রেয়ার 2-1 হয়তো পজিটিভ হইতে পারে, কিন্তু এটা কিওর, কাজে কিওর ইজ পসিবল। থ্যাংক ইউ। Thank you, sir. Now for Soyed Atikul Haq, sir. Sir, what is the prevalence of HCV related vasculitis in Bangladesh? How often do we see cryoglobulinemia in Bangladeshi HCV patients, if at all? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা একটা অত্যন্ত সুন্দর প্রশ্ন। আসলে সত্যিকার অর্থে এটা রেয়ার, এটা বাংলাদেশে কমন না। আমরা যেমন আমি যেই পেশেন্টের এক্সাম্পল দিলাম, সে ছাড়া আমার যতদূর মনে পড়ে আমি আরো 2জন, মোট 3জন পেশেন্ট পাইছি আমার টোটাল জীবনে আর কি। তার মানে ডেফিনেটলি দিস ইজ ক্রায়োগ্লোবুলিন ভাস্কুলাইটিস ইটসেলফ ইজ আনকমন, ইট ইজ নট কমন। আর HCV রিলেটেড হওয়াটাও মানে খুব আমরা খুব বেশি পাইনি আসলে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে
বাংলাদেশে আসলে ক্রায়োগ্লোবুলিন করার সুযোগ নাই। আমি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই রেসপেক্টিভ ডিপার্টমেন্ট গুলোকে অনেক বছর ধরে বেশ পীড়াপিড়ি করছি করার জন্য, কিন্তু চালু করতে পারিনি। জিনিসটা খুব সিম্পল, কিন্তু কেন জানি একটা বিরাট অনীহা আছে। বোধহয় সম্ভবত সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমাদের দেশে এমনকি এই একাডেমিক প্রতিষ্ঠানগুলো কোনো একটা টেস্ট ইন্ট্রোডিউস করতে চাইলে প্রথমে দেখেন যে এই টেস্টের পিছনে যে ইনভেস্টমেন্ট সেটা উঠে আসবে কিনা। মানে আসলে একাডেমিক ইনস্টিটিউশনে যে কিছু খরচ উঠবে না এই চিন্তা করে যে কিছু ইনভেস্টিগেশন থাকা উচিত, এই কনসেপ্টটা আমাদের দেশে এখনো আসেনি। তা এই জন্য আমি রাজি করতে পারিনি। টেস্ট খুব সিম্পল, কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে হয় না। কাজেই হেপাটাইটিস সির রোগীদেরকে, হেপাটাইটিস সির রোগী ইন জেনারেল আমরাও পাই না, এই কাজটা করলে আসলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদেরই করতে হবে, কিন্তু এই মুহূর্তে এই স্টাডি করার সুযোগটা বাংলাদেশে নাই। Thank you, sir. Last question for Professor Mahmood Hassan, sir. Sir, what is the difference between qualitative and quantitative HCV RNA test? Significance of qualitative RNA test? আচ্ছা, এখানে হলো যে আপনার কোয়ালিটেটিভ আরএনএ টেস্টটা পজিটিভ নেগেটিভ ডিফারেন্সিয়েট করার ব্যাপারে মোর সেনসিটিভ, যেটা আপনার কোয়ান্টিটেটিভ টেস্ট নয়। কিন্তু আমরা সাধারণত কোয়ান্টিটেটিভ টেস্টই করে থাকি জন্য যে একটু সেন্সিটিভিটি কম হলেও আপনার ভাইরেমিয়াটা দেখা যায়, যদিও ভাইরেমিয়ার ইম্পর্টেন্স ততটা নাই, কিন্তু আমাদের দেশে আসলে কোয়ান্টিটেটিভ টেস্টটি ইন্ট্রোডিউসড হয়েছে এবং এটাই চলছে, এবং আমি মনে করি যে এটা অ্যাডিকুয়েট। এখন অবশ্য চেষ্টা হচ্ছে যে আরএনএ ছাড়া এইচসিভি অ্যান্টিজেন টেস্ট, মানে WHO চাচ্ছে যে এই টেস্টটা যদি ইজি করা যায়, চিকিৎসা যদি ইজি করা যায়, যদি নন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের চিকিৎসা দিতে পারে, তাহলে এই রোগটা এরাডিকেট করা সম্ভব হবে আরো ইজিলি। সেই কারণে WHO এইম হচ্ছে, তারা কিন্তু অলরেডি এইচসিভি অ্যান্টিজেন টেস্টটা করছে, যেটার সেন্সিটিভিটি আরো কম, কিন্তু আরো ইজিলি করা যায়, আরো তাড়াতাড়ি রিপোর্ট পাওয়া যায় এবং লেস কস্টলি। তো সেই জন্য আমি বলবো যে আমাদের দেশে আপাতত এই এইচসিভি আরএনএ কোয়ান্টিটেটিভই করা উচিত। কোয়ালিটেটিভ টেস্ট সব জায়গায় অ্যাভেলেবল না, বেশিরভাগ জায়গায় অ্যাভেলেবল না, এবং এটা করার দরকার নাই। যখন এটা এইচসিভি অ্যান্টিজেন টেস্টটা, আমি মনে করি যে আপনার WHO প্রচেষ্টা যখন আছে, তখন আগামীতে এই টেস্টটা অ্যাভেলেবল হয়ে যাবে। তো হয়ে গেলে তখন আমরা বলবো যে আরএনএ না করে আগে অ্যান্টিজেন টেস্ট করেন, এটা পজিটিভ থাকলে আর আরএনএ করার দরকার নাই, এটা আমি বলবো। আমি এই সঙ্গে সুযোগ পাওয়াতে আমি আরো যেটা কথা বলেনি, যে WHO যে উদ্দেশ্য, এই জন্য ট্রিটমেন্টটা কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে, কিন্তু সাথে সাথে এটাও বলা হয়েছে যে আপনি ব্যাপক টেস্ট না করলে সবাইকে তো ধরতে পারবেন না। এখন বাংলাদেশে আপনি সবাইকে তো টেস্ট করতে পারবেন না, কিন্তু যারা চিকিৎসা ক্লিনিশিয়ান, তাদের কিন্তু অ্যালার্ট থাকা উচিত যে কোনো কারণে যদি সন্দেহ হয় যে তার লিভার ডিজিজ আছে এবং আনএক্সপ্লেইনড, যেমন ধরেন ALT রেস্ট, এক্সপ্লেনেশন পাওয়া যাচ্ছে না, অথবা কোনো ক্রনিক লিভার ডিজিজের সাইন আছে, এক্সপ্লেনেশন পাওয়া যাচ্ছে না, প্লিজ কিপ হেপাটাইটিস সি ইন মাইন্ড এবং টেস্টটা করেন। এই কথা প্রফেসর আতিকুল হক সাহেবও বলেছেন। এইটা আপনার না করলে, সাসপেক্টেড রোগী চিকিৎসা না করলে চিকিৎসা করা যাবে না। আর যত লোকের ক্রনিক হেপাটাইটিস সি ইনফেকশন আছে, এইটা খালি রোগীর চিকিৎসার জন্য না, এরা তো স্প্রেড করছে। কাজে এলিমিনেট করতে গেলে সব রোগীকে চিকিৎসা করে তাদের কিওর করা দরকার। থ্যাংক ইউ স্যার, আজকের সর্বশেষ কোশ্চেন, তারপরে 3 মিনিটের একটা কুইজ সেশন, তারপরে আমাদের চেয়ারপারসন স্যার আমাদের সেশন কনক্লুড করবেন। স্যার, লাস্ট কোশ্চেন টু প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যার। Sir, in case of patients suffering from autoimmune disease and hepatitis C, what should be considered regarding using formulation of INF alpha, as this may worsen some autoimmune disorders? থ্যাংক ইউ ভেরি মাচ, দিস অলসো নাইস কোশ্চেন। কিন্তু আমি বলবো যে এখন এটা খানিকটা হয়ে গেছে, নিষ্প্রয়োজন হয়ে গেছে, কারণ আসলে আজকাল হেপাটাইটিস ট্রিটমেন্টে কিন্তু ইন্টারফেরন আলফার ব্যবহার করা হচ্ছে না। কাজেই এই প্রশ্নটা অচল হয়ে গেছে। ইন্টারফেরন আলফা ট্রিটমেন্টের যখন করা হতো, তখন তার কমপ্লিকেশন হিসেবে নানান ধরনের অটোইমিউন মানে ডিসঅর্ডার দেখা যেত, এবং তার মধ্যে অনেকগুলোই মাস্কুলোস্কেলেটাল সিস্টেমকে ইনভলভ করা তা হতো। কিন্তু এখন আমার মনে হয় যে সম্ভবত ফর দ্য ট্রিটমেন্ট অফ হেপাটাইটিস সি, the use of interferon is going to be thrown into the I would say মানে ইতিহাসের আস্থা কুড়ে আর কি, ইতিহাসের অলরেডি অবসলিট থ্যাংক ইউ স্যার।
থ্যাংক ইউ। এখন আমাদের কুইজ পোর্শনটা মাত্র 3 মিনিট সময় লাগবে। সবাইকে অলরেডি ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। যারা উইনার হবেন, মোট 6 জন, মোট 15টা স্পাইরোমিটার ইসরাল মাপসের সৌজন্যে আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে, যেটা এই কোভিড পিরিয়ড আসলে খুব ভ্যালুয়েবল। ওকে, ফার্স্ট কোশ্চেন, 10 সেকেন্ড সময় পাবেন আপনার আনসার করার। আপনার ঠিক দিবেন। ফার্স্ট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ রেয়ার কজ অফ ভাইরাল হেপাটাইটিস? সাইটোমেগালোভাইরাস, এপস্টেইন-বার ভাইরাস, ইয়েলো ফিভার, নান অফ দ্য অ্যাবভ। আরেকবার বলছি, রেয়ার কজ অফ ভাইরাল হেপাটাইটিস, সাইটোমেগালোভাইরাস, এপস্টেইন-বার ভাইরাস, ইয়েলো ফিভার, নান অফ দ্য অ্যাবভ। ওকে, নেক্সট কোশ্চেন, which is intrahepatic cause of cholestatic jaundice? Parasitic infection, chronic pancreatitis, traumatic biliary structure, pregnancy. আরেকবার পড়ছি, intrahepatic cause of cholestatic jaundice, parasitic infection, chronic pancreatitis, traumatic biliary structure, pregnancy. স্ট্রিকচার হবে, biliary স্ট্রিকচার। স্যার আপনি আনসার দিয়ে দিন না স্যার। না না, আমি আনসার দিইনি, আমি বলছি Optional স্ট্রাকচার না, ওটা স্ট্রিকচার হবে। স্ট্রিকচার হবে স্যার, স্ট্রাকচার, biliary প্রিন্ট structure, হয়েছে, ছাপার প্রিন্ট হয়েছে, ভুল হয়েছে। স্ট্রাকচার হবে। ওকে, নেক্সট কোশ্চেন, late feature of cholestasis, dark urine, xanthoma, pale stool, pruritus. খুব সহজ কোশ্চেন। কোলেস্টেসিস এর লেট ফিচার, ডার্ক ইউরিন, xanthoma, pale stool, pruritus. কোশ্চেন নাম্বার 4, নেক্সট কোশ্চেন, হুইচ ড্রাগ ইজ প্রোটিয়েজ ইনহিবিটর? সোফোসবুভির, জেজাবুভির, ভেলপেটাসিভির আর টেলাপ্রেভির। এটা 2 সেকেন্ড লাগবে। ওকে, নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, আর মাত্র 2টা কোশ্চেন। সহজ কোশ্চেন, হুইচ ড্রাগ ইজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ কোলেস্টেসিস? ক্লোরপ্রোমাজিন, অ্যামিওডারন, অ্যাজাথায়োপ্রিন, মেথোট্রেক্সেট। কোলেস্টেসিসের সাথে কমনলি অ্যাসোসিয়েটেড কোন ড্রাগ? ক্লোরপ্রোমাজিন, অ্যামিওডারন, অ্যাজাথায়োপ্রিন, মেথোট্রেক্সেট। আজকে লাস্ট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য পার্সোনালিটি। উনি হেপাটোলজির অনেকের মতো উনি জনক। হ্যান্স পোপার, হ্যান্স এপিঞ্জার, ডাব্লিউ জেরক, হারম্যান ফ্রান্সিস। যে ভদ্রলোককে দেখা যাচ্ছে ছবিতে, উনি কে? হ্যান্স পোপার, হ্যান্স এপিঞ্জার, ডাব্লিউ জেরক, হারম্যান ফ্রান্সিস। ওকে, আজকের কোশ্চেন আনসার পর্ব এখানেই শেষ এবং আজকের কুইজ এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে। আমি আমাদের চেয়ারপারসনের কাছে যাওয়ার আগে আমাদের স্পিকাররা যদি লাস্ট কোনো কমেন্ট করতে চান, তারপর চেয়ারপারসন আজকের সেশনটি শেষ করবেন। আমাদের ফর বোথ দ্য স্পিকার। আমার আসলে আমি যেটুকু অ্যাপিল করতে চেয়েছিলাম ওটা তো করেছি। সেটা হচ্ছে গিয়ে যে আপনার WHO এখন মনে করে যে 2030 সালের মধ্যে হেপাটাইটিস সি ভাইরাসের ইনফেকশনকে ব্যাপকভাবে কমিয়ে নিয়ে আসতে চায়। তো এই জন্য আমাদের দেশে যেটা করা দরকার, সেটা 1 নম্বর হলো যে ডিটেকশন রেট বাড়ানো। এই জন্য পাবলিক অ্যাওয়ারনেস বাড়াইতে হবে। যাদের যে কোনো লিভার ডিজিজের সমস্যা আছে, যাতে রোগীরাও যাতে ডাক্তারের কাছে যায় এবং ডাক্তাররাও যাতে অ্যাওয়্যার হয়ে হেপাটাইটিস সি ভাইরাসের টেস্ট করে। টেস্টগুলো সহজলভ্য এবং সুলভ করতে হবে, যাতে সব জায়গায় হয় এবং দামও কম পড়ে। এখন কিন্তু টেস্টের দাম অনেক, এসিবি আরএনএ করতে গেলে অনেক টাকা লাগে। তো এইটার জন্য আমি আগেই বলেছি যে WHO চেষ্টা করছে ইজিয়ার টেস্ট বের করতে। আর 3 নম্বর যেটা লাগবে, সেটা হচ্ছে কি যে ওষুধের দামও কমায় আনতে হবে। আপনি দেখেন ওষুধের দাম কিন্তু অলরেডি অনেকটা কমে গেছে। এই যে সফোসবুভির, একটা সফোসবুভির ট্যাবলেট আমেরিকায় আগে আপনার একটা ট্যাবলেটের দাম ছিল $1000, মানে বিশ্বাস করা খুব কঠিন। তো এখন আপনার ওই সেম ট্যাবলেট বাংলাদেশে আপনার $1 কাছাকাছিও দাম না। তো কাজেই আপনার দাম কমে আসছে, কিন্তু আরো কমা দরকার, কারণ বাংলাদেশের মানুষের পারচেজিং পাওয়ার তো আমেরিকার মানুষের সঙ্গে তুলনা করলে হবে না। তো সেইটা আমার মনে হয় যে এখানে গভর্নমেন্টের একটা ভূমিকা আছে। গভর্নমেন্ট কিন্তু এই ওষুধগুলো ফ্রি দেয় না। আমাদের বলা উচিত যে হেপাটাইটিস সি রোগী তো অত বেশি নাই, মানে আছে, অনেক আছে, মানে বেশ কিছু আছে, কিন্তু এমন না যে আমার ডেইলি অনেক টাকা যাচ্ছে, তা নয়। ধরা পড়লে যেন এই চিকিৎসাটা তারা পায়, এবং বেশি দিনও না, এখন কিন্তু ডিউরেশন কমে আসছে, 12 সপ্তাহ, 8 সপ্তাহ। তো এইটা গভর্নমেন্ট যেন ফ্রি দেয়, এই চেষ্টাটা করা উচিত। আর ডাক্তারদের কাছে আমার অ্যাপিল হবে
যে আপনারা অ্যাওয়্যার থাকেন, অ্যালার্ট থাকেন, এবং আপনারা আমরা তো এটার লিখিত আপনার প্রতিবেদন দিয়ে দেব। লিখিত প্রতিবেদন পেলে আমার মনে হয় যে আপনারা আনকমপ্লিকেটেড রোগী যেগুলো, সেগুলো নিজেরাই টেস্ট করে নিজেরাই চিকিৎসা করতে পারবেন। আমার মনে হয় যে এটুকুই আমার appeal। ধন্যবাদ। ওভার টু প্রফেসর সৈয়দ আতিক রব স্যার, আপনার কোনো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলবো যে আসলে আমি এই মুহূর্তে এই সংক্রান্ত বিষয়ে আমাদের দেশে সবচেয়ে বড় যে ভুল প্র্যাকটিসটা দেখি বলে আমার মনে হয় সেটা হচ্ছে আসলে আমাদের যেই রোগীদের মানে এএলটিটা কিন্তু আমরা খেয়াল করি না অনেক সময়। এই যে এসজিপিটি অল্প কিছু বেশি 50-52 এগুলিকে আমরা ইগনোর করি। এগুলো কিন্তু ইগনোর করার মতন বিষয় না। হেপাটাইটিস সি, ক্রনিক হেপাটাইটিস সিতে কিন্তু এমনই বাড়ে, বিরাট রকম বাড়ে না, অনেক বেশি এসজিপিটি হয় না। কাজেই এটাকে আমাদের ইগনোর করা যাবে না। এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে আমাদেরকে ফার্দার কনফাউন্ড করে ফেলে। যদিও আমি মানে ফ্যাটি লিভারের উপর ওয়েবিনারে থাকার আমার ইচ্ছা ছিল, কিন্তু পারিনি অন্য কাজ থাকার কারণে। মানে আল্ট্রাসাউন্ডে যদি থাকে গ্রেড 1 অথবা গ্রেড 2 ফ্যাটি লিভার, তাহলে ওই এসজিপিটি রাইজটা কিন্তু বেশিরভাগ ফিজিশিয়ানের টেন্ডেন্সি হচ্ছে ফ্যাটি লিভার দিয়ে এক্সপ্লেন করা, ন্যাশ বলে দেওয়া। এবং তারা কিন্তু তখন চিন্তাই করেন না যে অ্যাটলিস্ট হেপাটাইটিস বি বেশিরভাগেরই দেখা হয়ে যায়। কিন্তু ইন এডিশন যে বিফোর পুটিং দ্য ডায়াগনোসিস অফ ফ্যাটি লিভার, এনএফএলডি অর ন্যাশ, একটু যে হেপাটাইটিস সিটা করে দেখা উচিত, এটা কিন্তু অনেকেই চিন্তা করেন না। আমার মনে হয় এই প্র্যাকটিসটা আমাদের একটু ইমপ্রুভ করতে হবে। ধন্যবাদ স্যার। আমরা আয়োজনে আজকে ছিলাম যথারীতি বিডি ফিজিশিয়ানস এবং আমাদের সায়েন্টিফিক পার্টনার এসকেএফ। আমি চেয়ারপারসন স্যারের কাছে যাওয়ার আগে আমাদের আজকের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ 4 জনের নাম একটু ঘোষণা করছি, বাকি 11 জন পরে জেনে যাবেন। প্রথমে হচ্ছেন ডাক্তার সাইদ বিন আব্দুল সালাম, আপনি 6 পেয়েছেন। সেকেন্ড ডাক্তার মোহাম্মদ তানভীর হোসেন 5 আউট অফ 6। ডাক্তার রাজীব চন্দ্র দেবনাথ 5 আউট অফ 6। ডাক্তার পার্থ ভট্টাচার্য 5 আউট অফ 6। Congratulations. Now over to our respected chairperson, Professor A.K. Azad Khan sir, to conclude the session. না, আমার তেমন কোনো বক্তব্য নাই। শুধু এইটু, প্রথম তো আমাকে ইনভাইট করার জন্য খুবই ধন্যবাদ সবাইকে। সত্যি কথা বলতে গেলে এই জাতীয় মিটিংয়ে ইনভাইটেড হয়েই আমি একটু এডুকেটেড থাকি, এই এক কথা। তাহলে আমি একটু বলবো, সেটা হলো যে হেপাটাইটিস সি সম্বন্ধে যতখানি পাবলিক অ্যাওয়ারনেস হওয়া দরকার, অত পাবলিক অ্যাওয়ারনেস নাই। সেজন্য সমস্ত মেডিকেল সোসাইটিগুলো, স্পেশালি গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল সোসাইটি, আতিকদেরও এই ব্যাপারে পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা উচিত। আর আমি যেটা শুরুতেই বলেছি সেটা হলো যে জেনারেল ফিজিশিয়ানদের জন্য যদি গাইডলাইন আমরা সৃষ্টি করতে পারি। এবং আরো একটা কথা বলছি যে বর্তমানে এই বিকজ অফ দি ইনফরমেশন টেকনোলজি, এই গাইডলাইনগুলা সিম্পল ওয়েতে কিন্তু প্র্যাকটিশনারদের কাছে তাদের মোবাইল ফোনে লোড করে দেওয়া যায়, এবং সেটা দিলে তাতে অ্যাওয়ারনেস এবং এর চিকিৎসার ব্যাপারে বহুত উপকার হবে। এটা প্র্যাকটিক্যাল স্টেপ আমি মনে করি। আমি কারণ অলরেডি 11:15 বাজে এখানে, আমি আর সময় নেব না। আবার আমাকে ডাকার জন্য ধন্যবাদ। 2 জন স্পিকারকেই ধন্যবাদ, দে মেড এক্সেলেন্ট প্রেজেন্টেশন। কারণ এত অল্প সময়ের মধ্যে গুছিয়ে বলার 11 পয়েন্ট, এটা একটা 4টিখানি কথা নয়। সুতরাং তাদের কাছে আমার তাদের ধন্যবাদ, এবং আমি কিছু শিখতে পারছি তার জন্য কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ। এসকেএফ লাইভটা ক্লোজ করে দেন, ফেসবুক লাইভটা ক্লোজ করে দেন। হ্যাঁ স্যার, আমাদের লাইভ ক্লোজ স্যার। আর ধন্যবাদ সবাইকে স্যার, এরকম একটা অসাধারণ সেশনে